ভাবতেও খুব অদ্ভুত লাগে। আজকে তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী, আর আজ নিজের প্রিয়তম স্ত্রীকে তুলে দিতে যাচ্ছে আহসান অন্য কারো হাতে। অথচ যাকে নিয়ে কত স্বপ্ন ছিল তার। 4 বছর অপেক্ষার অবসানের পর সে নীলিকাকে পেয়েছিল নিজের করে। কিন্তু নিয়তির কি অদ্ভুত খেল, আজ নিজের হৃদয়ের রক্ত ঝরিয়ে তাকে তুলে দিতে যাচ্ছে অন্য কারোর হাতে। সামনে সরু রাস্তা দিয়ে আঁকাবাঁকা পথে গাড়ি চালিয়ে যাচ্ছে আহসান। বাইরের দিকে তাকিয়ে ধেয়ে চলা গাছপালা আর মৃদু বাতাস উপভোগ করছে নীলিকা তার পাশে বসে। নীলিকার উড়ন্ত খোলা চুল আহসানের মুখে যত এসে পড়ছে, চোখের পানিগুলো যেন ততই বেশি অবাধ্য হয়ে যাচ্ছে একটু পর পর। আর চোখে দেখে নিচ্ছে নিজের প্রিয়তমাকে। হয়তো এটাই শেষবার। আজকের পর থেকে যে তার কাছের মানুষটি অন্য কারোর হয়ে যাবে। গভীর রাতে মেঘের গর্জন শুনে সে ভয়ে মুখ লুকাবে ঠিকই, কিন্তু অন্য কারোর বুকে। নীলি, হুম। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। কেন, আগে সুন্দর ছিলাম না বুঝি? না, তা নয়, আজ যেন তোমাকে বেশি প্রাণবন্ত লাগছে। মনে হচ্ছে ভোরের শিশিরে ভেজা সদ্য ফুটে ওঠা গোলাপের কড়ি। ধন্যবাদ। আচ্ছা, আপনি এত কাব্যিক কথা কোথায় পান? আচ্ছা, তুমি কখনো প্রেমে পড়েছো? প্রশ্ন শুনে নীলিকা হকচকিয়েই উঠল। কারণ সে যে প্রেমে পড়েছিল সেটা আহসানের অজানা নয়। কিন্তু হঠাৎ শুধু শুধু এই অহেতুক প্রশ্ন করে নীলিকাকে কেন সে বিব্রত করছে, সেটাই নীলিকা বুঝতে পারছে না। কি হলো, বললে না যে? কেন, প্রেমে পড়লে কি হবে? প্রেমে পড়লেই বোধহয় মনে সাহিত্যের বীজ অঙ্কুরিত হয়, তৈরি হয় শব্দ, এক একটা অক্ষর, যেটা শুধু প্রেমিকা নয়, প্রত্যেকটি বস্তুকে নিয়ে ভাবতে শেখায় প্রেমের দৃষ্টিতে। সেখানে ঘরকেও তোমার মনে হবে প্রেমের উপকরণ। আপনার কথার কোনো অর্থই আমি বুঝি না। আমার মনে হয় ব্যাংকের চাকরি বাদ দিয়ে আপনার কবিতা লেখা উচিত। অসহ্য, মাথাটা খারাপ করে দেয় সব সময়। আচ্ছা নীলি, যদি কখনো দূরে যাই, খুব দূরে, তুমি কখনো খুঁজবে আমায়? কোনো বিকেলের একলা সময়ে তোমার কি কখনো মনে পড়বে আমার কথা? আহসানের কথা শুনে নীলিকা কি বলবে বুঝতে পারছে না। বিয়ের পর থেকে প্রতি বছর বিবাহ বার্ষিকীতে আহসান তাকে জোর করে ঘুরতে নিয়ে যায়। 1 সপ্তাহ আগে থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করে একটা কথায় বলে, আচ্ছা নীলি, একদিন দেবে আমাকে, শুধু একটা দিন, যেদিন প্রতি মুহূর্তে প্রতি মিনিটে আমি তোমার সাথে থাকব। দুজনে যাব অনেক দূরে, যেখানে কেউ থাকবে না, আমি তুমি ছাড়া। শুধু তোমার হাত ধরে একটু বুক ভরে শ্বাস নেব মুক্ত বাতাসে। কিন্তু এই বিবাহ বার্ষিকীতে আহসান একটি বারের জন্য এ কথাটা বলেনি। এই নীলি, কি ভাবছো? হ্যাঁ, কিছু না। আজ যে হলুদ রঙের শাড়ি পরলে, এটাও কি আশফির প্রিয় রং? হুম। আহসানের মুখে একটা স্মিত হাসি। প্রতি বছর বিবাহ বার্ষিকীতে নীলিকা আশফির পছন্দ মতো রঙের শাড়ি পরে, এমনকি বাড়িতেও সপ্তাহে। কি অদ্ভুত, আজ তাকে পরতে হলো হলুদ শাড়ি, অথচ আজই আহসানের সাথে তার শেষ দিন। এতদিন কতবার করে আহসান চেয়েছিল তার হলদে পাখিটাকে হলুদ সাজে দেখা, যেমনটা দেখেছিল সে শুরুতে প্রেমের প্রথম পরশে। এদিকে সামনে গোল টেবিল, দুপাশে দুটো চেয়ার, তার একটাতে বসে আছে আশফি। বারবার তাকাচ্ছে ঘড়ির দিকে, কাটা যেন ঘুরছেই না। সে কখন থেকে আশফি নীল পাঞ্জাবি পরে বসে আছে। তার নীলি যে তাকে নীল পাঞ্জাবিতে দেখতে খুব পছন্দ করে, আর সেও তার নীলপরীকে সেভাবেই দেখার অপেক্ষাতে আছে। গাড়ি যতই সামনের দিকে এগোচ্ছে, ততই ওদিকে আশফির মনে হচ্ছে তার সবচেয়ে প্রিয় জিনিসটি তার কাছে চলে আসছে। আর আহসানের বুকে ব্যথাটা বেড়ে যাচ্ছে। তার প্রিয় মানুষটিকে হারানোর সময় ততই এগিয়ে আসছে। আর অপেক্ষাতে আছে নীলিকাও। আজ তার প্রিয় মানুষটিকে সে বলবে তার সব কথা, তার সবচেয়ে বড় মনের কথা। প্রেম যে জীবনে একবারই আসে, এসে ছুঁয়ে রাঙিয়ে দিয়ে যায় সবটা। কিন্তু প্রেম তো আমার জীবনে বারবার এসেছে, যা আমার কলঙ্কটাকে ঢেকে দিয়েছে, রাঙিয়েছে আমাকে প্রেম ছোঁয়াতে। দেখতে দেখতে পথের সীমা শেষ হলো, অবসান হলো আশফির অপেক্ষার, নীলির অপেক্ষার। আর আহসানের গাড়ি থামলো। সামনে ছোট একটা পার্ক, চারপাশে গাছপালা, ফুলের বাগান। পরিবেশটা খুব মনোরম। নীলির খুব ভালো লাগলো দেখে। আহসান যে আজকে তাকে এইভাবে সারপ্রাইজ দেবে তা সে ভাবতেই পারেনি। নীলি,
বলুন। জায়গাটা পছন্দ হয়েছে? আপনার কোনো কিছুই আমার ভালো লাগে না ম্যানেজার। আপনি শুধু আপনার ব্যাংকের টাকার হিসেবের মতো খারাপ না, আপনার ওই বোকা বোকা কবিতারও মতো বিশ্রী। আপনাকে দেখে আমার কি মনে হয় জানেন? পচা ডিম, একটা সদ্য পচা ডিম, যার বাইরে থেকে দেখতে মনে হয় নিখুঁত আর ভেতরে পুরো ঘোলাটে পোকায় খেয়ে ফেলে। নৌকা নিয়ে সাঁতার কাটার মতন। না, আজ আর নীলি আহসানকে এই জবাব দিল না, শুধু একটু মুচকি হাসি উপহার দিল। যদিও আহসান ভেবেছিল তার হলদে পাখির আজ শেষবারের মতো তাকে ওই বকা গুলাই দিবে। আপনি কি গাড়ির ভেতরে বসে বাইরে থেকে পার্কের দৃশ্য পর্যবেক্ষণ করতে চাইছেন ম্যানেজার সাহেব? আচ্ছা, আরেকবার ম্যানেজার সাহেব বলে ডাকবে নীলি? নীলির বিরক্ত চরম পর্যায়ে। আজ সকাল থেকেই লোকের বোকা বোকা কথা আর মাথা খেয়ে ফেলেছে। নীলি কিছু না বলে দরজা খুলে গাড়ি থেকে নেমে ধম করে জোরে দরজা লাগিয়ে দিল, যেন আহসানের উপর সমস্ত রাগ সে দরজার উপর ঝেড়েই মেটালো। এদিকে আশফি সামনের পথে চেয়ে আছে, দূর থেকে দেখতে পাচ্ছে তার প্রিয় মানুষটিকে। কতদিন পর দেখছে সে আজ তাকে, কিন্তু একই তার প্রিয় মানুষটিকে সে যে নীল শাড়ি আর চুলের খোপাতে দেখতে পছন্দ করে, হলুদ রং তো তার পছন্দ নয়, আর চুলগুলো যে খোলা। হয়তো আমার অভিমানী নীলপরিটা যেভাবে এসেছে আমাকে রাগ দেখাতে, সমস্যা নেই, সব অভিমান আজ ধুয়ে দেবো আমি প্রেমের ছোঁয়াতে। নিজের মনকে এই সান্ত্বনা দিয়ে মুচকি হাসলো আশফি। এদিকে আহসান গাড়ি থেকে নামলো, তার পা যেন চলছেই না, তবুও তাকে আর চলতে হবে। তার হলদে পাখিটা যখন তার সাথে ভালো নেই, তখন তার উচিত তার ভালো থাকার ব্যবস্থা করার। শত হলেও ভালোবাসে, ভালোবাসার জন্য না হয় এটুকু করবে। আজ থেকে প্রতি রাতে সিগারেটের ধোঁয়াতে নিজের কষ্টগুলোকে পুড়তে দেবে। তাতে কি, তার হলদে পাখিটা তো ভালো থাকবে অন্য কারোর বুকে। তার বুকটা না হয় ফাঁকাই থাকলো, ভেতরটা না হয় জ্বলে গেল। নীলি দূরে তাকিয়ে দেখতে পাচ্ছে নীল পাঞ্জাবি পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। মুখটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের দিকে ফিরে যে দাঁড়িয়ে আছে সেটা বুঝছে। আচ্ছা, ওই লোকটি এইভাবে আমাদের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে কেন? তার কি হিংসে হচ্ছে আমাদের দেখে? হঠাৎ করে আহসান এসে নীলির হাত ধরল। চলো। চলুন। আচ্ছা নীলি, তোমাকে তো আমি প্রতি বছর বিবাহ বার্ষিকীতে কিছু দিয়েছি, তাই না? হ্যাঁ, কেন? আর সব সময় তুমি ওগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছ। নীলি আর উত্তর দিতে পারছে না। আসলে এটা সত্যি, সব সময় আহসানে দেওয়া সব উপহার সে এভাবে ছুঁড়ে ফেলেছে। আজ আমি তোমাকে আরও একটা উপহার দেব। এটাই হবে আমার দেওয়া তোমাকে শেষ উপহার। শেষ উপহার মানে? তুমি দেখো, এই উপহার তুমি ছুঁড়ে ফেলতে পারবে না, আজীবন আগলে রাখবে। কি এমন উপহার বলুন তো? দেখতে দেখতে তারা যে আশফির সামনে চলে এসেছে সেটা নীলির খেয়াল নেই। সে জিজ্ঞাসা দৃষ্টিতে আহসানের কথা শুনতে ব্যস্ত। আহসান নীলিকে সামনে তাকাতে ইশারা করলো। নীলি সামনে তাকিয়ে অবাক, এতটাই অবাক সে আহসানের হাতটাও ছেড়ে দিয়েছে। সামনে দাঁড়িয়ে আছে তাই সেই মানুষটা যার সাথে কথা না বললে, দেখা না করলে একসময় তার দিন কাটতো না, আজ অনেক দিন পর আবার তার সামনে সে মানুষটি। আচ্ছা, আহসান কি তাকে এজন্য এখানে নিয়ে এসেছে? এটাই কি তার সেই উপহার যা সে ফেলতে পারবে না? মুচকি হেসে ক্ষমাসুলভ দৃষ্টিতে আশফিও তাকিয়ে আছে নীলির দিকে। আজ কত দিন পর দুজনের চোখাচোখি। আশফি এসে একদম নীলির সামনে দাঁড়ালো। দুজনের মাঝে বিব্রত বোধ করছে আহসান, নিজেকে মনে হচ্ছে তাদের পথের বাধা। কেমন আছো নীলপরি? আশফির কথাটা যেন নীলির বুকে গিয়ে বিঁধল। আজ কতদিন পর সেই চিরচেনা কণ্ঠস্বর। আহসান নীলির এক হাত দিয়ে আশফির এক হাত ধরিয়ে দিল। নাও, আজ আমার সবচেয়ে মূল্যবান জিনিসটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। কখনো কষ্ট দিও না আমার হলদে পাখিটাকে। মনে রেখো, ও তোমার কাছে ভালো থাকবে বলেই আমার খাঁচা থেকে ওকে আমি মুক্ত করে দিয়েছি। ও যেন কষ্ট না পায়। রানী করে রেখো ওকে তোমার নীড়ে। কথা দিলাম রাখবো, নিজের সর্বস্ব দিয়ে। আর আঘাত আসতে দেব না, আর কষ্ট পেতে দেব না আমার জন্য। কিন্তু তুমি তোমার মূল্যবান জিনিস ছাড়া কি ভালো থাকবে? থাকবো, না হয় থাকাটা শিখে নেব। তবু আমার হলদে পাখিটা ভালো থাক, আমার আর কিছু চাই না। নীলা অবাক দৃষ্টিতে আহসানের দিকে তাকিয়ে আছে। কেমন মানুষ উনি যে শুধু তার ভালো থাকার জন্যই নিজের স্ত্রীকে
তুলে দিল অন্য কারো হাতে। পকেট থেকে একটা খাম বের করলো আসান, সেটা নিয়ে আশফির হাতে দিল। এই নাও আমাদের ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি। নীলিরটা নেওয়ার সুযোগ হয়নি। আজ থেকে আর তোমাদের দুজনের মাঝে কেউ থাকবে না। ভালো থেকো। তোমাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। আমার নীলপরীকে এতদিন এভাবে আগলে রাখার জন্য, নাকি আজকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য? ধন্যবাদ দিতে হবে না, আসি। ভালো থেকো। আসান পেছন ফিরে তার পথে চলে যাচ্ছে। ম্যানেজার সাহেব, নীলের ডাক শুনে দাঁড়িয়ে গেল আসান। আপনার পাঞ্জাবির ডান পকেটে তো ডিভোর্স পেপার রেখেছিলেন, আপনার বাম পকেটটা একটু দেখবেন তো কিছু পান কিনা। নীলের কথা শুনে আসান পেছনে ফিরল। ভালো থাকবেন। মুচকি হেসে নীলি বিদায় দিল আসানকে। আসানও একটা শুকনো হাসি দিয়ে গাড়ির দিকে রওনা দিল। নীলিও এক দৃষ্টিতে তাকিয়ে রইল আসানের যাওয়ার দিকে। তারপর আশফির থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল আশফি। বলা শুরু করলো, লিলি, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা আশফি, গল্পের শেষটা যেখানে হয় তার উৎপত্তি কোথা থেকে বলতে পারো? গল্পের সূচনাতে? কেন? কিন্তু আশফি, আমার তো সেটা হলো না। আমার তো গল্পের সমাপ্তি থেকেই শুরুটা হলো। কি বলছো তুমি? আচ্ছা মনে পড়ে আশফি তোমার আমার গল্পের শুরুটা? হ্যাঁ, মনে আছে। হৃদয়ে গেঁথে গেছে তোমার আর আমার প্রেমের গল্প। সেই 5 বছর আগে, যেদিন মাইশা বলেছিল, ভাইয়া আজ কলেজের ফাংশন আছে, শেষ হতে হতে সন্ধ্যা গড়িয়ে যাবে, তুই আমাকে নিয়ে আসবি। একা আসতে আমার ভয় করে। মাইসাকে কলেজে নামিয়ে দিয়ে আমি ওখানে অপেক্ষা করতে থাকি বললে ভুল হবে। আমি থমকে যাই সামনে থাকা মেয়েটিকে দেখে। নীল রঙের সালোয়ার কামিজ পরে, চুলগুলো একপাশে রেখে ধীরে ধীরে এগিয়ে আসছিল কলেজের দিকে। মেয়েটি যখন এগিয়ে আসছে তখন মাইসা গিয়ে কথা বলা শুরু করে মেয়েটিকে দেখে। আসসালামু আলাইকুম নীলিকা আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো মাইশা, তোমার খবর কি? জি আপু, ভালো। হ্যাঁ, সেই নীলপুরীটা আর কেউ না, তুমিই ছিলে নীল। লোকমুখে উপন্যাসের ভাঁজে অনেক পড়েছি, প্রথম দেখাতেই নাকি প্রেমে পড়া যায়। আগে কখনো বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিন তোমার প্রেমের ছোঁয়াতে সেই উপন্যাসের ভাঁজের লেখাগুলো যেন সুপ্ত অনুভূতির মতো আমাকে গ্রাস করছিল। বারবার একটা কথাই মন বলছিল, কে বলেছে যায় না, চাই তো যখন উপন্যাসের প্রতি পাতার মতো আবেগগুলো মাথায় গিয়ে জড়ো হয়, তখন প্রেয়সীর পেঁচার ন্যায় চোখের অনুভূতি হয় হরিণীর টানা চোখের মতো। আর বাকিটা তো সেটা সেই প্রেমের অনুভূতি যেটা বোঝা যায় প্রেমের উপস্থিতিতে, প্রেমের অনুভূতিতে আর প্রেমের ছোঁয়াতে। তারপর শুরু হলো গল্প। হ্যাঁ, আমাদের গল্প। এই মাইসা, ওই মেয়েটা কে রে? কোন মেয়েটা? ওই তো আজকে সেই নীলপরীর সাথে যেটা কথা বললি। কিরে ভাইয়া, তোর মাথা কি গেছে? আমি এবার কোন নীলপুরের সাথে কথা বললাম? কেন, ওই তো আজকে কি যেন নামটা, নীলিকাই তো। হ্যাঁ, কোথায় নীলিকাই বলছিলি? ও হ্যাঁ, নীলিকা আপু। উনি তো এবার অনার্স 4th বর্ষে। কেন বলতো? এই ভাইয়া, তোর কাহিনী কি রে? কখনো তো কোনো মেয়ের কথা তোকে জিজ্ঞেস করতে শুনিনি। আশফি সেদিন মুচকি হেসে মাথা চুলকাতে চুলকাতে জবাব দিয়ে দিয়েছিল। সে আরো নিশ্চিত হয়েছিল এটা জেনে যে ওই নীলপুরীর জীবনে কেউ নেই, কোনো পুরুষ। প্রিয় নীলপুরী, কেমন আছো? শোনো, তোমাকে কিন্তু ওই নীলিকা বলে ডাকতে পারবো না। কি কঠিন নাম, উচ্চারণ করতে গেলে তো আমার দুধে দাঁতও বোধহয় আবার উঠে ভেঙে পড়ে যাবে। এই শোনো, একদিন নীল শাড়ি পরে চুলে খোঁপা করবে, আমি তোমার খোঁপাতে বেলি ফুলের মালা গুজে দেব। শোনো, এখনো তো বেকার আছি, বেশি না 10 টাকার মালাই তোমাকে দেব। ও জানো কি, তোমার মাঝে আমার এক অদ্ভুত মিল আছে। আমিও না নীল রং খুব পছন্দ করি। শোনো, আমাদের বিয়েতে তো আমরা দুজনে কিন্তু নীলই সাজবো। তুমি নীল বেনারসি আর আমি নীল পাঞ্জাবি। ও, তোমাকে তো বলাই হয়নি, আমিও তোমার একই বর্ষ। আচ্ছা, ভালো থেকো। চিঠির উত্তরের আশাতে বসে আছে এই প্রতীক। ও, একটা শেষ কথা, ইতি, বাসি ভালো। ইতি, তোমার নীল পুরুষ। কম করে হলো এই নিয়ে 10 বার চিঠিটা পড়েছিল নীলি। কলেজের অনেক ছেলে আছে তাকে পছন্দ করে, কিন্তু কখনো কাউকে মনে ধরার মতো পায়নি সে। সবাই সেই চিরপ্রচলিত লাল গোলাপ নিয়ে সামনে হাঁটু গেড়ে বসে সিনেমার মতো করে তাকে প্রেম নিবেদন করেছে। বরাবরই তার কাছে মনে হয় যে ছেলেগুলো খুব সিনেমাখোর, না হলে এভাবে নকল করে। আর প্রতিবার এক কথা, নীলিকা তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই, তোমাকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু এই লোকটিকে নীলির ব্যতিক্রম মনে হয়েছে।
চরম মাপের ব্যতিক্রম। প্রথমে শুরুতে তো তার নামটা নিলেই না নীলপরি কি অদ্ভুত, তারপর আবার সরাসরি নীল বেনারসি পরিয়ে তাকে বিয়ের পিড়িতে উঠিয়ে দিল। আর শেষে কি লিখলো, বাসি ভালো। কি অদ্ভুত! এই চিঠির উত্তর তাকে দিতেই হবে, জানতে হবে কে এই অদ্ভুত নীল পুরুষ। এই যে জনাব, কি নীল পুরুষ না কি বলেছিলেন? শুনুন, ওইসব নীল পুরুষ না হলুদ পুরুষ তা আমার দেখার সময় নেই। আপনি যদি ভেবে থাকেন প্রেম নিবেদন করবেন আর আমি রাজি হব, তাহলে ভুল করেছেন, মারাত্মক ভুল। আমার কাছে প্রেমের প্রস্তাবে রাজি হওয়া আর না মরে গলায় ফাঁসি দিয়ে ঝুলে থাকা সমান কথা। তাই দয়া করে এইসব বাজে জিনিস আমাকে দেবেন না। ইতি নীলিকা। নীলিকা চিঠিটা মায়েশার হাতেই দিল, কিন্তু সে এটা বুঝতে পারেনি মায়েশা তাদের মধ্যে পদ্ম সেতুর কাজ করছে। একটা চিঠি, দুইটা চিঠি করতে করতে অবশেষে অনুভূতি ধরা দিল নীলিকার মনে। তাই তো ফেব্রুয়ারি 14 তারিখে সে নীল শাড়ি আর খোপা চুলে অপেক্ষা করছিল রমনা পার্কে। এত লোকের ভিড়ে নীলিকা চিন্তাতে ছিল সে কিভাবে চিনতে পারবে তার নীল পুরুষকে। তার নীল পুরুষ তো তাকে শর্ত দিয়েছে, তাকেই খুঁজে নিতে হবে নীল পুরুষ। আবার এদিকে নীলিকার মনে বারবার আরেক চিন্তা। তার বোন সাউদা তাকে বারবার বলেছে, দেখ আপু, এভাবে একটা চিঠি পড়ে কারোর প্রেমে পড়িস না। দেখা গেল জেলে বাইটা কালো মোটা বুড়িওয়ালা ষাটোর্ধ বয়স। অবশ্য নীলি সে কথা হেসে উড়িয়ে দিল, কারণ তার নীল পুরুষ বলেছিল সেও একই বর্ষ। এসব ভাবতে ভাবতে সামনের দিকে তাকে নীলির মুখে হাসি ফুটে। তার চিনতে অসুবিধা হয়নি, নীল পাঞ্জাবি আর এক হাতে বেলি ফুলের মালা ঝুলিয়ে দিয়ে তার দিকে এগিয়ে আসছে এক সুদর্শন পুরুষ। নীলিও এগিয়ে যায় তার নীল পুরুষের দিকে। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই যে নীলপরি, পিছনে ঘুরে দাঁড়াও। তোমার মালা বইতে বইতে আমি ক্লান্ত। সামান্য মালা বইতে ক্লান্ত? তাহলে আমাকে সারা জীবন কিভাবে বইবেন নীলপুরুষ? দুজনে একসাথে হেসে উঠল। নীলির খোপাতে মালা গজে দিল আশফি। তোমার খোপার এই বেলি ফুলের ঘ্রাণ, এই আমার দিন কেটে যাবে। দেখুন নীলপুরুষ, আপনি আমাকে ভুলেও গাড়ির টায়ার ভাববেন না যে পাম দেব তা ফুলে যাবে। ও তাই বুঝি? হ্যাঁ তাই। এভাবে খুনসুটি কেটে গেল কয়েকটা মাস। রাত জেগে ফোন আলাপ, সপ্তাহে 2 দিন রিক্সাতে চড়ে ঘুরে বেড়ানো, ভালোই চলছিল তাদের প্রেমের গল্প। এই রে নীলপুরুষ, শুনছো? বলো। আচ্ছা শোনো না, আমি ভাবছি দেশের বাইরে গিয়ে পিএইচডি করব। কেমন হবে বলো তো? দেখেছো, সেই এক কাণ্ড। শুধু রঙে না, এখানে আমাদেরও মিল। কিভাবে? আমি ওই একই ভাবনাতে আছি। ও আচ্ছা। তোমার আর আমার মাঝে কোনো কিছুর অমিল খুঁজে পাই না, হয়তো এইভাবেই মিল হবে, কি বলো? আশফির কথাতে নীলি সায় দিতে পারল না, কারণ সে একবার কার কাছে শুনেছিল দুটো মানুষের মাঝে হুবহু সব মিল থাকতে নেই। তাহলে এই মানুষ দুটো কখনো মিলতে পারে না। একটু অমিল থাকা উচিত, যেমন ধনাত্মক আর ঋণাত্মক। এরা বিপরীতে আকর্ষিত হয়, আর বিপরীত আকর্ষণের বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে। নীলির মাথাতে এসব ঘুরছে হঠাৎ। হে নীলপরি, কি ভাবছো? কিছু না। কিছু তো আছেই, বলো কি হয়েছে? আচ্ছা চলো, তুমি আমি দুজনেই রাজি যখন, চলো একসাথে গিয়ে অনলাইনে বিদেশের কিছু ভার্সিটিতে অ্যাপ্লাই করি, কি বলো? তোমার কথা মন্দ না, চলো। সেদিন একসাথে দুজন গিয়ে অনলাইনে 4টি ভার্সিটিতে অ্যাপ্লাই করে। আচ্ছা যদি আমাদের দুজনের একসাথে একই জায়গায় হবে তো? আরে এটা চিন্তা করো না, যা হবার হবে, এখন চলো। দুজনে ঘুরতে বেরোলে বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘের ঢাকা আকাশ আর রাতের আধার সবকিছু যেন পুরো গ্রাস করেছে সম্পূর্ণ পৃথিবীকে। আর এদিকে দু প্রান্তে 2 বেলকনিতে দাঁড়িয়ে ফোন আলাপে ব্যস্ত দুজন কপতি। আমি ভাবতে পারিনি নীলি যে বাবা মা রাজি হয়ে যাবে। আমিও। নীলি দেখেছো? কি? ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে। দেখেছি, হালকা বাতাসও বইছে। তুমিও কি এখনো ব্যালকনিতেই দাঁড়িয়ে? না, এতক্ষণ ছিলাম, এখন ঘরে এসে কোলবালিশ জড়িয়ে ধরে তোমার সাথে ফোনে কথা বলছি। ওমা, কেন? মেঘের ডাক শুনলে আমার খুব ভয় করে, আর সাউদাটা সে কখন নিচে গেছে, এখনো আসেনি, তাই ভয়ে কোলবালিশ জড়িয়ে আছি। তুমি হাসছো? আচ্ছা ঠিক আছে, বিয়ের পর যেন প্রতিদিনই মেঘ গর্জন করে, আমি সেই দোয়াই করছি। কেন? তাহলে ততবার তুমি ভয়ে আমার বুকে মুখ লুকাবে। যা পাজি একটা, রাখছি। এই শোনো,
কি? বাসি ভালো। আমিও। শুভরাত্রি নীলপরি। শুভরাত্রি নীলপুরুষ। আশফির চোখে ঘুম নেই আজ। আর 2 মাস পরে তাদের বিয়ে। তাদের সম্পর্কের কথা 2 পরিবারই জেনেছে। আর কোন বাধা নেই। খুব শিগগিরই তার নীলপরীকে সে বুকে নিয়ে ঘুমাবে। বিয়ের কেনাকাটা, প্রেম, খুনসুটি কেটে গেছে অনেক দিন। হঠাৎ একদিন সকালে নীলিকার ফোনে ইমেল আসে। সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে মনোনীত হয়েছে। এখন 3 দিনের মধ্যে তাকে কনফার্ম করতে হবে স্টুডেন্ট ভিসার জন্য। পাসপোর্ট করতে হবে। আর পাসপোর্ট ভিসা হয়ে গেলে তার ফ্লাইট। নীলিকা ওর পরিবার সবাই খুশি। কিন্তু কে জানতো এই খুশির খবর হবে তার আর আশফির মাঝে ভাঙনের কারণ। আশফি, বোঝার চেষ্টা করো। তুমি নিজেও তো রাজি ছিলে, বলো। আর তোমার নাম হয়তো পরে আসবে। আশফি, একটু বোঝার চেষ্টা করো। আমার এতদিনের স্বপ্ন। কি বোঝার চেষ্টা করব নীলি? তুমি বুঝতে পারছো 4টি বছর এটা কম? 4টি বছর তুমি আমার থেকে দূরে থাকবে? আশফি, 4টি বছর কি অপেক্ষা করতে পারবে না তুমি? আশফি, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। আর আমাকে চাও না? আশফি, তুমি জানো যে আমি কত করে তোমাকে চাই। তাহলে আর 1 মাসও নেই আমাদের বিয়ের। তুমি জেদ করো না নীলি। আর তুমি যদি চাও তো চলে যাও, আমি মানা করব না, কিন্তু আমাকে ভুলে যেও। আশফি। আশফি ফোন কেটে দিয়েছে। এদিকে নীলি কেঁদেই যাচ্ছে। এই বছর সম্পর্ক তাদের আশফি। আশফি কখনো তার সাথে এভাবে কথা বলেনি। আর নীলিকে কাঁদানো তো দূরে থাক। মা, তুমি ভেবে বলছো তো এত বড় সুযোগ তুমি এভাবে হাতছাড়া করবে? বাবা, আমি আশফিকে চাই। স্বপ্নের কথা না হয় ভুলে যাব। মা, 4 বছর পর তুমি এলে আশফির চেয়ে ভালো। বাবা, আমি ওকে ভালোবাসি আর আমি ওর সাথে থাকতে চাই। নীলির বাবা মাও মানতে বাধ্য হয়েছিল তার সিদ্ধান্ত। তুমি খুশি তো? নীলি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি ভুল বুঝিনি। তোমাকে ভালোবাসি। যা কিছু করেছি তোমাকে ভালোবেসে করেছি। কিন্তু আমার যে কষ্ট হচ্ছে নীলি, আমার জন্য তোমার স্বপ্ন। স্বপ্ন পরেও পূরণ করতে পারবো আশফি। আচ্ছা শোনো, কাল তোমাকে নিয়ে বেরোবো। ঠিক আছে। নীলিকা ফোন রেখে ওই মেলটা ক্যান্সেল করে দিল। কি অদ্ভুত তার স্বপ্ন। আজ দরজার কাছে এসেও তাকে ফেলতে হচ্ছে 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর সব কিছু ঠিক থাকে, কিন্তু আসে এক ঝড়। কে জানতো এই ঝড়ে নীলিকার আর আশফির জীবনটাকে তছ নচ করে দিবে। আর দুজনকে নিয়ে ছিটিয়ে পড়বে নদীর দুপাশের এক সপ্তাহ পর আশফি ল্যাপটপে বসে কাজ করছিল। আর 20 দিন পর ওর আর নীলিকার বিয়ে। হঠাৎ আশফির চোখ যায় নতুন 2টি ইমেল এসেছে এবং 2টি তার স্কলারশিপের ইমেল। প্রথমটিতে আশফি স্পষ্ট দেখতে পাচ্ছে ও হার্ভার্ড ইউনিভার্সিটিতে ওয়েটিং লিস্টে আছে। যে কোনো সময় তাকে ডেকে নেওয়া হতে পারে। আর দ্বিতীয়টিতে আশফির চোখ খুশিতে জ্বলজ্বল করছে। সেখানে স্পষ্ট লেখা আছে একজন শিক্ষার্থী তার ভর্তি বাতিল করেছে আর এ কারণে আশফি সিলেক্ট হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আশফি কী করবে ভেবে পারছে না। আজ তার স্বপ্ন পূরণের দিন। কিন্তু হঠাৎ আশফির মনে হলো নীলিকাও ওই একই ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছিল আর সেখানে স্পষ্ট করে লেখা আছে একজন শিক্ষার্থী তার ভর্তি বাতিল করেছে, এজন্য তার টার্ন এসেছে। আশফি চিন্তাতে মগ্ন। তবে কি নীলিকার জায়গায় আমি সিলেক্ট হয়েছি? আশফি কিছু ভেবে পারছে না। ও নিচে গিয়ে ওর বাবা মা আর বোন মাইশাকে সবটা জানায়। তবে কি করবি তুই? এত বড় সুযোগ ছেড়ে দিবি? বাবা, আমি যাব না। আমার জন্য নীলিকা ওর ভর্তি বাতিল করেছে বাবা। ওকে আমি ঠকাতে পারবো না। এতে ঠকানোর কিছু নেই আশফি। তুমি যদি চান্স পেয়ে থাকো নিজের যোগ্যতাতে পেয়েছো। আর তাছাড়া তুমি না হয় 4 বছর পর ফিরে এসে নীলিকাকে বিয়ে করবে। না হলে বিয়ে করে তবে যাও। না বাবা, আনম্যারিড হয়ে যেতে হবে, না হলে সমস্যা হবে পরে। তাছাড়া ভিসার সময় তো আমার সব ডিটেলস ওরা চেক করবে। আমি যাব না। তা কেন যাবি? আমরা তো তোর কেউ নই। মা, এসব কি বলছো? বলবো না মানে? কত কষ্ট করে তোদের মানুষ করেছি। তোর ওই নীলিকা তো এটা বুঝবে না। তোর থেকে ওর পরিবার যথেষ্ট উন্নত। আমাদের মধ্যবিত্ত পরিবার এর কাছে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? তোর চাচাতো ভাইরা পড়াশোনা করে বিদেশে গিয়ে সংসার করছে। তোর চাচা চাচিকে দেখেছিস কি আরাম করছে বসে? ছেলেরা তার কোনো অভাব অপূর্ণ রাখেনি। আর তুই আজও একটা চাকরি করতে পারলি না। মা, তাই বলে আমি ওকে ধোকা দেব? ধোকা দেওয়ার কি আছে? মেয়েটিকে বল
অপেক্ষা করতে। আর তাছাড়া তুই কি মনে করেছিস তোর শ্বশুরের যথেষ্ট টাকা? এর জন্য তো তোকে বেকার হিসেবে মেনে নিচ্ছে। বিয়ের পর প্রথম সবই ঠিক থাকবে, কিন্তু পরে দেখিস এর ঝাল কত। শ্বশুর তোকে কিভাবে টাকার খোঁটা শোনাবে। এ কথাটা আশফির বুকে গিয়ে বিঁধল। আসলে তো সে তো বেকার। হ্যাঁ, নীলিকা তাকে ভালোবাসে, কিন্তু বিয়ের পর যদি নীলিকা বদলে যায়? কিন্তু মা, ওদের বাড়িতে সবাইকে দাওয়াত দেওয়া, কমিউনিটি সেন্টারে সবকিছু ঠিক হয়ে গেছে। আর তো মাত্র 15 দিন বাকি। মায়েশা একদিন থেকে যেমন নীলিকার কথা ভাবছে, আরেক দিক থেকে নিজের ভাইয়ের কথা। কিন্তু কথায় আছে না, পর কখনো আপন হয় না। আর মানুষ বড়ই স্বার্থপর। ভাইয়া, এটা কোনো যুক্তি হলো? হ্যাঁ, নীলিকা আপুকে তুই বোঝাও, ঠিক বুঝবে। আর ও যদি তোকে এতই ভালোবাসে তাহলে এইটুকু অপেক্ষা করতেই পারবে না? আর একবার তুই বাইরে থেকে ডিগ্রি নিয়ে আয়, তারপর দেখবি ওর চেয়ে ভালো শত নীলিকা তোর পেছনে ঘুরবে। মাইসা, ভুলে যাস না, আমি শুধু নীলিকে ভালোবাসি। ও যেমন তেমনই আমার কাছে সবচেয়ে সেরা। ভাইয়া, আমি সেটা বলতে চাইনি। মানে নীলিকা আপুর ফ্যামিলি এটা শুনে দেখবি ঠিক রাজি হবে। সবাই তো তার মেয়ের ভালোই চায়। আশফি কিছু ভেবে পারছে না। না পেরে আশফি সিদ্ধান্ত নিল হ্যাঁ, সে বিদেশ যাবে। আর বিশ্বাস আছে তার নীলপরি তার জন্য অপেক্ষাতে থাকবে, অবশ্যই থাকবে। এর পরদিন আশফি কনফার্ম করে ভিসা অ্যাপ্লাই করলো। আশফির পাসপোর্টও ছিল। 1 বছর আগে তার চাচাতো ভাইদের সাথে সে বিদেশ ভ্রমণ করেছিল। পাসপোর্টের মেয়াদ 10 বছরের, তাই আশফি তেমন সমস্যা হবে না। কিন্তু এত কিছু আশফি করেছে, তার কিছুই সে নীলিকাকে জানায়নি। তার মা বাবা বলে দিয়েছে যেহেতু তার বিশ্বাস নীলিকা সব মেনে নেবে, তাই তার আগে ভিসার কাজটা করা উচিত। তারপর না হয় মাথা ঠান্ডা করে নীলিকা তার পরিবারকে বোঝানো যাবে। সন্ধ্যাবেলা আশফি ফোন অন করে দেখে সকাল থেকে নীলিকার অনেকগুলো মিসড কল। আজ সারাদিনের ব্যস্ততাতে আশফি একটা বারের জন্য কথা বলতে পারেনি তার নীলপরির সাথে। আশফি নীলিকাকে কল দিল, সাথে সাথে ওপাশে ফোন রিসিভও হলো। চাতক পাখির মতো যেন নীলিকা বসেছিল ফোন হাতে নিয়ে। আশফির নাম্বার দেখতে এসে হাসি ভরা মুখে কল রিসিভ করলো, যেন বহু পথ ঘুরে আসা তৃষ্ণার্তকার সামনে পানি পেয়ে যেমন করে। হ্যালো আশফি, তুমি কেমন নীল পুরুষ গো? সারা দিন একবারও ফোন দিলে না। এক্ষুনি এভাবে ভুলে যাচ্ছ? বিয়ের পর তো দেখা যাবে তোমার যে একটা বউ আছে সেটাও জানবে না। আচ্ছা নীলপরি, তুমি কি ভুলে যাবে আমাকে? যদি কখনো দূরে চলে যাই, অনেক দূরে, তুমি কি অভিমান করবে খুব, নাকি আমার ফেরার অপেক্ষা করবে? তারপর সব অভিমান ভুলে গিয়ে তোমার নিড়ে আমাকে একটু জায়গা দেবে? এদিকে আশফির মুখে এমন কথা শুনে নীলিকার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কি এমন হয়েছে যে তার নীল পুরুষ আজকে তাকে এই কথা বলছে? এই নীলপরি, শুনছো আমার কথা? তুমি কি অপেক্ষাতে থাকবে আমার? তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি নীল পুরুষ। আমি তোমার ভালোবাসার জন্য প্রয়োজনে আমার কালো চুলগুলোকে সাদা হওয়ার সময়ও দিতে পারি। তাহলে আমার আর কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্তে চলে যেতে পারবো এবার। আমার বিশ্বাস ছিল তুমি কখনো আমাকে ফেরাতে পারো না। আশফি, কি বলছো তুমি এসব? আর কেন অপেক্ষার কথা বলছো? কোথায় যাবে তুমি? তোমার কথা সত্যি হয়েছে, আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। মানে? আশফি একে একে সব কথা বলল নীলিকাকে, কিন্তু এটা বলল না যে তার ক্যান্সেল করার জন্যই হয়তো আশফি আজ চান্স পেয়েছে। তুমি কি করতে চাইছো আশফি? আমি কিছু বুঝতে পারছি না। প্রশ্নটি খুব শান্ত গলায় করলো নীলিকা। চোখের পানি এদিকে ঝর্ণার মতো ছুটছে। আশফির কথা শুনে সে খুশি হবে নাকি কষ্ট পাবে এটা সে বুঝছে না। যেই ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন সে দেখেছিল, আজ আশফির কথা ভেবে সে বুকে পাথর চাপা দিয়ে নিজের হাতে গলা টিপে মেরেছে তার স্বপ্নকে। অথচ আজ আশফি তার স্বপ্ন পূরণ তার স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চাইছে। আচ্ছা, নীলিকার কি খুশি হওয়া উচিত? নীলিকার কথা শুনে আশফি খুব হাসি মুখেই জবাব দিল, নীলি, এই কারণেই তো আজ সারাদিন তোমার ফোন ধরতে পারিনি। আমি ভিসার কাজ করতে দিয়ে এসেছি। আর পাসপোর্ট? আমার আগের পাসপোর্ট দিয়েই হবে। ও। নীলিকা খুব শান্ত গলাতে উত্তর দিচ্ছে। আশফির কাছে মনে হচ্ছে এটা যেন ঝড় আসার পূর্বাভাস। নীলি, তুমি খুশি হওনি? তুমি কি চাও না আমি আমার স্বপ্ন পূরণ করি? আমাদের বিয়ের আর কদিন বাকি আশফি? নীলি, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। আগে আমার প্রশ্নের উত্তর দাও আশফি। আমিও তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। নীলি চিৎকার করে কাঁদতে কাঁদতে কথা বলল। আশফির গলার স্বর পাল্টে আসছে। নীলি আজ অবধি কখনো তার সাথে এভাবে কথা বলেনি। কি হলো, কথা বলছো না কেন? আমার কথা তুমি শুনতে পাচ্ছ না নাকি কানের রোগ হয়েছে তোমার?
এসব কোন ধরনের কথা শুরু করেছো নীল? আমি তোমার কাছে এই উত্তর চাইনি। আগে বলো, কতদিন বাকি আমাদের বিয়ের? 19 দিন। কোথাও যাওয়া হবে না তোমার, শুনেছো? কান খুলে শুনে রাখো, তোমার কোনো পিএইচডি করার দরকার নেই। আমি তুমি যেভাবে আছো ওইভাবেই তোমাকে বিয়ে করব, শুনেছো? এখন ফোন দিয়ে এইসব নাটক না করে বিয়ের প্রস্তুতি নাও। হেই, তোমার কি মনে হচ্ছে আমি তোমার সাথে তামাশা করছি? তুমি শুনতে পাওনি আর কিছুদিন পর আমার ফ্লাইট, আমি দেশের বাইরে যাচ্ছি, ব্যাস এটাই শেষ কথা আমার। শেষ কথাটার মানে কি? মানেটা কি সেটা বোঝার মতো তোমার বয়স আছে নীলি? আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তারা অনেক কষ্ট করেছে আমাকে বড় করার জন্য, আমি এখন তাদের জন্য কিছু করতে চাই। ও তোমার বাবা মা কষ্ট করেছে, আর আমার বাবা মা কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছে? তোমার মা বাবার স্বপ্ন থাকতে পারে, আমার মা বাবার স্বপ্ন নেই। এতই যদি নিজের বিদেশ যাওয়ার ইচ্ছে ছিল তাহলে আমারটা কেন আটকালে? একটাও বাজে কথা বলবে না নীলি, আমি তোমাকে আটকাইনি, আমি বলেছিলাম তুমি গেলে যেতে পারো। ও তাই? তাহলে এই কথাটা কে বলেছিল যে যাও কিন্তু আমার আশা ছেড়ে দিও? বলো আমাকে, কি হলো বলো। শোনো নীলি, বিদেশে গিয়ে কি করতে তুমি? পড়াশোনা করতে। এই তো, কি গ্যারান্টি আছে যে সেখানে গিয়ে তুমি নিজেকে বদলে গিয়ে অন্য ছেলেদের? আশফি, মুখ সামলে কথা বলো। তোমার সাহস কম না, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো। তোমার গ্যারান্টি আগে দাও যে তুমি ওখানে গিয়ে কোনো মেয়েকে নিয়ে এনজয় করবে না। নীলি! এদিকে নীলির মা বাবা বোন সবাই উপরে চলে এসেছে নীলিকার চেঁচামেচি শুনে। তারা ভালোই বুঝতে পারছে কোনো ঝড় উঠছে। কি নীলি নীলি করছো? হ্যাঁ, এতই যদি আমার চরিত্র নিয়ে তোমার সমস্যা, তাহলে প্রেম নিবেদন করতে এসেছিলে কেন? নীলি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভালোবাসাকে অপমান করছো। অপমান করেছি? একদম বাজে কথা বলবে না আশফি। কি বাজে কথা বলবো না? তুমি কি ভেবেছো আমি বুঝছি না তুমি কি চাও? আমি বেকার, এখন বিয়ে করে তোমার বাবার কাছে হাত পেতে টাকা নেব, বউয়ের গোলামি করব, এটাই বলতে চাইছো তুমি? তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? নীলিকা ভাবতে পারেনি আশফি এত নিচে মন মানসিকতার মানুষ, তার মুখ দিয়ে এই কথা বেরোতে পারে। আশফি চুপ করবে তুমি? তুমি কি ভেবেছো তখন থেকে তুমি কি ব্যবহার করছো আমার সাথে? কিছুই করিনি, আমি বিদেশে যাচ্ছি, এটাই ফাইনাল, শুনেছো তুমি? আশফি! ওপাশে আশফি ফোন কেটে দিয়ে সুইচ অফ করে দিল। সে জানে নীলিকা আবার তাকে ফোন করবে। বুঝতে পারছি না কি করব আমি চলে গেলে যদি নীলিকা অন্য কাউকে বিয়ে করে নেয়, না তা হবে না, আমি জানি ও এরকম কিছু করবে না। এদিকে নীলি আশফির ফোনে কল দিচ্ছে কিন্তু ফোন সুইচ অফ। নীলি ফোনটা বিছানা ছুঁড়ে মারল, ঠপ করে বসে কাঁদতে শুরু করলো। নীলির মা বাবা এবার মেয়ের কাছে ছুটে এলেন। মা, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? নীলি ওর বাবার বুকে মুখ গুজে কান্না শুরু করলো। ছোটবেলা থেকে এই বাবার বুকে তার পরম শান্তি লাগে। বাবা, আমার সাথে এটা কি হচ্ছে? বাবা, আমি আশফিকে ছাড়া কিভাবে থাকবো? আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। বাবা, আমার সব কেমন অন্ধকার হয়ে আসছে। এদিকে নীলি একে একে সব বলল তার বাবাকে। নীলের কথা শুনে ক্রমশ চোখ লাল হয়ে যাচ্ছে নাবিল সাহেবের। বাবা, আমি কি করব এখন? প্রথম ওই ছেলেটাকে আমার পছন্দ হয়নি। ওকে যেদিন দেখতে এসেছিল সেদিন ওই ছেলের মা বাবার ব্যবহার দেখেছিলেন? কোনো ভদ্রলোকের ব্যবহার এমন হয়? তবুও মেয়েটার কথা ভেবে তো রাজি হয়েছিলাম। ভেবেছিলাম বাবা মা যেমনই হোক ছেলেটা ভালো, বাবা মা অশিক্ষিত, তাই হয়তো এমন হতেই পারে। কিন্তু ছেলেকে সঠিক শিক্ষা দিয়েছেন। কিন্তু এ কি দেখছি, আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করলো ওই ছেলে, আর এখন নিজে। মা, তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। মা, তোকে কিন্তু আমি সেই দিনই বলেছিলাম যে সিদ্ধান্ত নিয়ে ভেবেচিন্তে নিও। তুমি তোমার জীবন এত বড় স্বপ্ন দেখছিলে, সেটা পূরণের সুযোগ পেলে, কিন্তু নিজের ভুলে সিদ্ধান্তের জন্য আজ দেখো তোমায় কাঁদতে হচ্ছে। বাবা, যা হওয়ার হয়ে গেছে, আমি কি করব এখন? সেটাই নীলির বাবা, তুমি ভেবে দেখেছো? সব আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়ে গেছে, আয়োজনের যা দরকার কেনাকাটার সব শেষ। এখন বিয়ে ভাঙলে আমার মেয়েটাকে যে এই সমাজ শকুনের মতো কথা দিয়ে খুবলে খাবে। আমি আমার মেয়ের কোনো অসম্মান হতে দেব না। এর জন্য নিজেকে কতটা কঠোর হতে হয় প্রয়োজনে আমি তাই হব। বাবা, তুমি কি করবে? মা, সেদিন তুমি বাবা মার কথা শুনোনি, আজ তুমি আবার কথা শুনবে? একটা কথাও বলবে না, যা করার আমি করব। নীলির বাবা নীলিকাকে চোখ মুছে উঠে বসালো। তোমার ভরসা আছে না তোমার বাবার প্রতি? হ্যাঁ বাবা।
তাহলে এখন আমার গুড গার্ল হয়ে যাও, এখন কান্নাকাটি বন্ধ করো। কদিন পরে আমার মেয়েটা এমনিতেই চলে যাবে আমাকে ছেড়ে। এখন যদি একটু হাসি খুশি না থাকো বাবার ভালো লাগবে। সরি বাবা, দেখো আমি চোখ মুছে ফেলেছি। এই তো, এখন একটু ঘুমাও তো, সকালে উঠলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। নীলিকে ঘুম পাড়িয়ে ওর বাবা ওর মাকে ওর পাশে বসে ওনার ঘরে গেলেন। তারপর ফোন দিলেন আশফির বাবার নাম্বারে। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম বিআই মশাই, চিনতে পারলেন না নাকি? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, এত রাতে ফোন দিয়ে কেন? আশফির বাবার কথাতে নীলির বাবা খুব অপমান বোধ করলেন। আশফির বাবা তো ওদিকে অহংকারের শেষ, তার ছেলে বিদেশ যাচ্ছে। বলছি আশফি। হ্যাঁ, আমি সব জানি। আমি আমার ছেলেকে বিদেশ পাঠাবো। তাহলে বিয়ে? বিয়ে না হয় 4 বছর পরে হবে। অবশ্য 4 বছর পর হলে তখন আমার ছেলে এমনিতেও আপনার মেয়েকে বিয়ে করতে চাইবে না। আপনার মেয়ে তো বুড়ি হয়ে যাবে। এমনিতেও এখন হয়তো 24-23 চলছে। তার চেয়ে বরং আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিন। আশফির বাবার কথা শুনে নীলির বাবা আশ্চর্য। সপ্তম আসমানে তার মেয়েকে নিয়ে এরকম কথা কেউ বলবে সে ভাবেনি কখনো। মুখ সামলে কথা বলবেন। আপনাকে এতক্ষণ সম্মান দিয়েছি বলে এটা ভাববেন না যে আপনি মাথার উপর উঠে গেছেন। বিয়েটা কি আপনার ছেলে খেলা মনে হচ্ছে নাকি? কি মনে করেছেন আপনি নিজেকে? কি বা আছে আপনার ছেলেই তো এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছি। কি বলেছেন আপনি? আমার মেয়ে কি প্রণ্য নাকি যে এই হাটে বেচতে না পারলে এই হাটে বেচবো? দেখুন, আমি সেসব বলিনি। চাহিদা থাকতে জিনিস দিয়ে দেওয়া ভালো। আপনার মেয়ের এমনিতেও বয়স হয়েছে, এরপর তো আর চাহিদা থাকবে না। তখন দেখা যাবে আমার ছেলেই এমন বয়স্ক মেয়ে বিয়ে করতে চাইবে না। তখন খবরদার, একদম মুখ সামলে কথা বলবেন বলে দিলাম। আপনার মতো অসভ্য লোক আমি জীবনেও এই একটা দেখিনি। আপনি কি ভুলে যাচ্ছেন আপনার ঘরেও মেয়ে আছে? আমার মতো মনে হয় আপনিও বাজারের আলু পটলের মতো আপনার মেয়ের জন্য বড় লোক ক্রেতার খোঁজায় আছেন। কি এত বড় কথা? আসফি কোথায় গেলে? নিচে আয়, দেখ তোর ওই নীলিকার বাবার রূপ দেখ। আশফির বাবার ডাক শুনে নিচে এলো। আশফির বাবা নীলিকার বাবার সাথে কথা বলতে বললেন। হ্যালো আশফি। কি হয়েছে? কি শুরু করেছেন আপনারা? আমরা শুরু করেছি। তা নয় তো কি? আচ্ছা, আপনারা কি মানুষের ভালো দেখতে পারেন না? আশফি, তুমি কার সামনে কি বলছো? ভেবে বলছো? হ্যাঁ, ভেবেই বলছি। কি মনে করেন আপনি নিজেকে বাংলাদেশের প্রেসিডেন্ট যে আপনার সঙ্গে কথা বলতে গেলে ভেবে বলতে হবে? নীলির বাবা অবাক না হয়ে পারছেন না। এরকম ছেলের কাছে তিনি নিজের মেয়েকে তুলে দেবেন ভাবতে তার গায়ে কাটা দিয়ে উঠছে। আশফি, ঠিক করে কথা বলো। কি ঠিক করে কথা বলবো? কি ভেবেছেন আপনারা? আপনার চালাকি বুঝিনি? ঘর জামাই করে রাখার চিন্তা করছেন তো আপনি? এজন্যই বেকার ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন মেয়েকে। আশফি, গলা নামিয়ে কথা বলবেন। আপনার মেয়েকে ভালোবাসি বলে এই নয় যে আপনার মেয়ে আমার মাথায় চড়ে বসবে। তাকে বলে দেবেন এই আশফি কারো দাসত্ব করার জন্য বসে নেই। অনেকক্ষণ ধরে তোমার অনেক বেয়াদবি সহ্য করেছি। কি ভেবেছো কিছু বলছি না? আজ শুনে রাখো আমার কথা। তোমার পুরো পরিবারকে প্রতারণার দায়ে, ঠকানোর দায়ে যদি জেলের ভাত না খাইয়েছি তো আমিও নীলাকার বাবা নই। কি ভয় দেখাতে চাইছেন আপনি? আমিও দেখবো কি করার ক্ষমতা রাখেন আপনি। ক্ষমতা? বাংলাদেশের প্রেসিডেন্ট না হতে পারি, কিন্তু একজন সরকারি চাকরিজীবী হিসেবে তোমাকে কতটা শিক্ষা দিতে হয় তোমাকে টের পাওয়াচ্ছি। এতক্ষণ একজন ভালো মানুষ দেখেছো, এবার দেখবে একজন আর্মির রিটায়ার্ড অফিসার হয়েও তোমার কি হাল করি। দেখুন। আশফি আর কিছু বলতে পারল না। তার আগে নীলিকার বাবা ফোন কেটে দিলেন। এদিকে নীলির বাবা বসে বসে ভাবছে, না, এখন মেয়েটা ঘুমাচ্ছে, এখন কাউকে কিছু বলবো না, কিন্তু কাল সকালে ওকে বলবো ওই ছেলে কি ব্যবহার করেছে আমার সাথে। আমি জানি নীলিকা এইসব শোনার পর কখনো ওই ছেলেকে বিয়ে করতে রাজি হবে না। এরকম ছোট লোক জীবনেও দেখিনি আমি। ছি, কি স্বার্থপর সব। এদিকে আশফি ফোন রেখে ওর বাবা মাকে সব বলল। দেখলি তো আশফি, এখন এত কথা শোনাচ্ছে। বিয়ের পর কি করতো? ভাগ্যিস তোর ওই বিদেশ যাওয়ার উপায় এলো, না হলে বুঝতেও পারতিস না এদের চাল। দেখ বাবা, এবার মা বাবার কথা ভাব। দেখলি পুলিশ এর ভয় দেখাচ্ছে, তুই ওই মেয়ের কথা বাদ দে। আশফির চোখ এদিকে জলে ভরে আসছে। সে কিভাবে পারবে নীলপরীকে ভুলতে? কত সাধনা পেয়েছে তাকে। এদিকে মাইশার মাথাতে অন্য চিন্তা। না, ভুল বলছো।
তুমি বুঝতে পারছো? হৃদয় হোক যাই হোক না, ওই নীলি আপুর বাবা যদি একবার গিয়ে পুলিশে খবর দেয় তোমার ছেলের বিদেশে কেন এখানে আর কোথাও পড়ালেখার সুযোগ হবে না, তখন সবার কাছে সে ক্রিমিনাল হিসেবে পরিচিত হবে। কি বলছিস মাইসা? হ্যাঁ ভাইয়া, দেখো আমারও বিশ্বাস নীলিকা আপু তোর জন্য ঠিকই অপেক্ষা করবে। তুই এখন ওদেরকে বিদেশ যাওয়ার ব্যাপার কিছু বলিস না, তা না হলে তোর ভিসা সবকিছু আটকে যাবে ভাইয়া। মানে কি করব তাহলে? এখন মুখে মুখে সব মেনে নে, নাটক কর, সময় মতো ওদের না জানিয়ে চলে যাবে বিদেশ। আর যা বললি তাতে হয়তো তোর বিয়ের আগেই যেতে পারিস। কি নাটক করব? হ্যাঁ ভাইয়া, আমাদের কথা একবার ভাব, দেখিস নীলি আপু ঠিক অপেক্ষা করবে। পরের দিন ভোরবেলা নীলির ঘুম ভাঙে ফোনের আওয়াজে। নীলি ঘুমিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো। নীলপুরুষ কিভাবে পারবে নীলপরীকে ছেড়ে যেতে? তাকে ছাড়া যে সে অসম্পূর্ণ। স্বপ্নগুলো না হয় স্বপ্নেই থাক, নীলপুরুষ তার নীলপরীকে নিয়ে সাজিয়ে ফেলুক তার রাজ্য। নীলের মুখে হাসি ফুটলো। আবার সে সুর, সে বলা কথা বা হোক না বলা, কিন্তু সবকিছুই তো মনে হয়ে কি বেঁধেছে অদ্ভুত ভাবে। আশফি তুমি? হ্যাঁ, পারবো না নীলপরী, আর পারলাম না, দম বন্ধ হয়ে আসছে এখনই, পরে তো মরেই যাব। চুপ, কি সব বলছো তুমি এগুলো? সত্যিই নীলপরী, আমি পারবো না ছাড়তে। সবকিছু ছাড়লাম, ছেড়েও দেবো, শুধু তুমি ছাড়া। তুমি কি তবে? হ্যাঁ, সত্যিই যাব না, যেতে পারবো না। যতটুকু সময় বাঁচি, যতক্ষণ আছি, তোমাকে নিয়েই থাকতে চাই। আশফি তুমি ঠিক বলছো তো? নীলিকার চোখে টুপ করে পানি পড়ছে। এটা দুঃখের নয়, চরম সুখের। তার প্রিয় মানুষটা হয়তো আর হারিয়ে যাবে না তার থেকে। নীলি, এই নীলি, কাঁদছো কেন? কই না, কাঁদছি না। তোমার প্রত্যেকটি নিঃশ্বাসের শব্দ আমি বুঝতে পারি। তুমি কি মনে করেছো এটা পারবো না? আশফি তুমি যাচ্ছ না তাহলে? না, আর যাচ্ছি না। যেতে আর দিলে কোথায়? তোমার আঁচলে তো সেই কবেই আটকা পড়েছি, এবার পুরোপুরি পড়ার চিন্তাতে আছি। আশফি তুমি আমাকে ভুল বুঝছো না তো? ক্ষমা করে দিও নীলি, অনেক খারাপ ব্যবহার করেছিলাম তোমার সাথে। আসলে কি বলতো, প্রথমে তো অজ্ঞান ছিলাম, না হয় তখনই বুঝতাম, আর যাই হোক, ছেড়ে থাকতে পারতাম না। ও আচ্ছা। শোনো, কাল থেকে কাজে লেগে পড়ো। কি কাজ? এ তো দেখছি বিরাট ভয়ানক অবস্থা। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। মানে? আরে আমাদের বিয়ে, ভুলে গেছো? ও সরি, আসলে কিছু ভুলিনি, ওই মানে একটু। আচ্ছা ঠিক আছে, এখন উঠে নামাজ পড়ে নাও। শোনো, বিকালে বের হতে পারবে? কেন? কেন আবার? প্রেমিকের সাথে একটু টাইম পাস করবে, আর কদিন পর তো আমাকে ভুলেই যাবে। এমা ভুলতে যাব কেন? আরে তখন তো আর প্রেমিক থাকবো না, স্বামী হয়ে যাব, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নীলিকা ফোন রেখে উঠে পড়ল। সকালে মিষ্টি রোদ ঘরে ঢুকেছে, বাইরে পাখির কিচির মিচির শব্দ। এই যা, আশফি কি বললো? এখন নামাজ পড়বো কি করে? সূর্য উদয় হয়ে গেছে, এই সময় নামাজ পড়লে তো গুনাহ হবে। তার চেয়ে সূর্য পুরো উঠুক, পরে ইশরাকের নামাজ পড়ে নেব। নীলিকা উঠে ফ্রেশ হতে গেল। এদিকে আশফি ফোনের দিকে তাকিয়ে নীলির আর তার সুন্দর কিছু মুহূর্ত ছবি দেখছে। আমাকে ক্ষমা করে দিও নীলি, পারলাম না সবটা তোমায় দিতে। আমি আজ বড় অসহায়, নদীর মাঝে দাঁড়িয়ে আছি। না পারছি পেছনে পরিবারকে ফেলতে, আর না পারছি তোমাকে নিয়ে সামনে যেতে। সত্যি জীবনটা এমন কেন হয়? পরীক্ষা দিতে দিতেই পার হয়ে যায়। শুধু কি পড়াশোনা করলেই পরীক্ষা দিতে হয়? একদমই না। প্রতি মুহূর্তে জীবনে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়, আর পরীক্ষা কখনো না কখনো দিতেই হয়। কিন্তু এ পরীক্ষা বড়ই আজীব, কখনো রাস্তার মোড় ঘুরে যাবে, টের পাবে না। আমি থাকতে চাই তোমার সাথে, যতক্ষণ আছি, যে কটা দিন আছি, তোমাকে নিয়ে থাকতে চাই। তোমার স্মৃতিগুলোকে নিয়ে থেকে যাব, যাতে থাকতে কখনো কষ্ট না হয়। আর স্মৃতিগুলো তোমাকে দিয়ে যাব, যাতে অপেক্ষা করতে পারো তুমিও। আমি জানি নীলপরি তুমি পারবে, কেউ না বুঝলে তুমিও আমাকে বুঝবে। নাস্তার টেবিলে বসে আছে সবাই। নীলির বাবা শুধু ভাবছেন কি করে কথাটা বলবেন। বাবা কিছু ভাবছো? হ্যাঁ মা, আসলে তোদের সবাইকে আমার কিছু বলার ছিল। কি হয়েছে বাবা বলো। কাল আশফির বাবা, আশফি সবার সাথে কথা হয়েছিল। নাবিল সাহেবের কথা শুনে সবাই খাওয়া ছেড়ে ওনার মুখের দিকে তাকিয়ে আছে। কি তারপর? নীলিকা, সাউদা, নাবিল সাহেবের স্ত্রী সকলেই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে।
নাবিল সাহেব সব কিছু খুলে বলেন কালকের রাতের ঘটনা। এই কথা হয়েছিল আমার আশফির সাথে আর ওর বাবার সাথে। কি বলছো কি তুমি? এরকম লোকের হাতে আমার মেয়েকে তুলে দিতে যাচ্ছি আমি? নাবিল সাহেব নীলিকার দিকে চোখ দিলেন। একটু আগেও সে তার বাবার কথা মন দিয়ে শুনছিল, এখন দিব্যি খেয়ে যাচ্ছে যেন কিছুই হয়নি। নীলিমা, বলো। নীলিমা, তুমি কি আমার কথা শুনতে পেয়েছো? শুনেছি। এখন তবে তোমার কি মত? এ আর নতুন কি বাবা, তোমার যে প্রথম থেকে আশফিকে পছন্দ না সেটা তো আমার অজানা নয়। ও বেকার, ওর বাবা মার কথাগুলো কেমন, আরো কত কি। মানে এসব কি বলছিস তুই নীলা? কিছু কি ভুল বললাম? বাবার তো শুরু থেকে এ নিয়ে সমস্যা। নীলির বাবা মেয়ের কথা শুনে যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেললেন। তার মেয়ে যে তাকে এইভাবে অবিশ্বাস করবে তিনি ভাবতেও পারেননি। নীলি মা, তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যা বলছি? বুঝলাম আশফিকে আমার প্রথমে পছন্দ হয়নি, তাই বলে কি আমি তোমাকে মিথ্যা বলতে যাব? তোমার কি মনে হয় আশফির বাবা যেসব কথা বলেছেন এগুলো আমি তোমাকে বানিয়ে বলছি? তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো সেটা তুমি ভালো জানো বাবা। আর আশফি যদি বিয়ে না করবে তাহলে সকালে উঠেই আমাকে ফোন দিয়ে বিয়ের জন্য মনস্থির করতে বলতো না? তোমাকে আশফি ফোন দিয়েছিল? কই, এতক্ষণ তো বলোনি। বললে তো আর বুঝতাম না তোমার আশফির প্রতি এত রাগ। নীলিকা, এসব কি হচ্ছে? তোমার বাবার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। কিছু হয়নি মা, তবে হবে বাবার কারণে। বাবা যদি এইভাবে আশফির প্রতি রাগ দেখাতে থাকে তাহলে বিয়েই হবে না, দেখে নিও। বলে নীলিকা খাবার টেবিল ছেড়ে উঠে গেল। নীলি, নীলি, খেয়ে যা। ওকে ডেকে লাভ নেই, ও এখন কিছুই শুনবে না সেলিনা। ওর মাথা তো এর আগে ওই ছেলেটি খেয়ে নিয়েছে। ওগো, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হতে চলছে। জানি না, তবে আল্লাহর কাছে আমার ফারিয়াদ মেয়েটাকে ভালো রাখুক যেখানেই দিক। ও আমাকে ভুল বুঝলো, তাতে আমি কষ্ট পাইনি। ও যদি আশফির বাবার বলা সব কথা শুনতো তাহলে কি করতো সেটা ভাবছি। পুরো কথা মানে? আরও কি বলছে আরশির বাবা? বলো আমাকে, কি লুকিয়ে যাচ্ছ তুমি? সব সময় সব কথা বলা যায় না, যদি কোনো দিন সুযোগ আসে তবে সেদিন বলবো। নাবিল সাহেবও ঘরে চলে গেলেন। প্রেম একটা নেশা, মারাত্মক নেশা, যেটা হয় জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়ে যায়, নয়তো শীতল বাতাস দিয়ে ভিজিয়ে দেয় সকল কিছু। নেশাতে যেমন মাদক আছে তেমনি ধোঁয়া আছে, হয় সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দেবে, নয়তো ধোঁয়ার মতো ঝাপসা হতে হতে একটা সময় সবকিছু পরিষ্কার করে দেবে। ঘটবে নতুন সূচনা সকালের। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে দুইটি ছায়া, পানিতে তাদের প্রতিচ্ছবি স্পষ্ট। দুপুরের রোদ হেলে পড়েছে, বিকেলে শুরু হবে এখন। চারিদিকে আবছা রোদ, আবার আবছা ছায়ার ঘন ঘটা। মৃদু বাতাসে গাছের পাতার সাথে নদীর ঢেউগুলো যেন তালে তালে নাচছে। দু একটা নৌকাও চলছে নদীতে। আশফি, চলো না নৌকাতে উঠি। না, এখানে দাঁড়িয়ে থাকতে তো। শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করবে? তার চেয়ে চলো। কি আর করব, তোমাকে দেখব, আর তো মাত্র কটা দিন পাবো। কথাটা আনমনে বলে ফেললো আশফিক। নীলিকে তার বাসা থেকে অনেক দূরে ওই নদীর পাড়ে নিয়ে এসেছে। যাওয়ার আগে তার ভালোবাসার মানুষটির সাথে কাটানো প্রতিটা সময় আশফিক খুব ভালো করে উপভোগ করতে চায়, তার স্মৃতিগুলোকে নিতে চায়। এ কেমন কথা, যে কটা দিন আছো মানে? আরে বুঝলে না, যে কটা দিন আনম্যারিড আছি, এরপরে তো ম্যারিড হয়ে যাব, তাই না? তুমি না পারো। খুনসুটিতে কেটে গেল আরো কিছুদিন। নীলিকার বাড়িতে ভালোই গমগম পরিবেশ। বিয়ে বাড়ি বলে কথা, আর মাত্র 4 দিন। তারপরে নীলিকার সেই প্রতীক্ষার দিন, যেদিন সারা জীবনের জন্য নীলিকা আশফির হয়ে যাবে। সকালে আশফির ফোনের টোন বেজে ওঠে। আশফি অন করে দেখে ইমেল, তাতে স্পষ্ট লেখা আছে আর 4 দিন তার দুপুর 2তে আশফির ফ্লাইট। আশফি চোখ বুলিয়ে নিল ভালো করে। হ্যাঁ, তাদের বিয়ের তারিখেই আশফির ফ্লাইট। আশফি খুশি হবে না কষ্ট পাবে ভেবে পারছে না। চেয়েছিল তার ফ্লাইট অনেক দেরি। বিয়ের দিন সে কাউকে না জানিয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি চলে যাবে। আশফি গ্রামের বাড়ি কোথায় নীলিকাও জানে না। আশফি ভেবেছিল তারপর সব যোগাযোগ বন্ধ করে দিয়ে দেশের বাইরে যাওয়ার পর আবার নীলিকার সাথে যোগাযোগ করবে, তাতে হয়তো তার নীলপরীর রাগ ভাঙবে। আশফি কি সত্যি পারবে?
তার নীলপরীকে ছেড়ে যেতে, নাকি ঘটবে অন্য কিছু যার পরিণতির কারণ এই আজ তারা দুজন দুই প্রান্তে। এদিকে আশফি তার বাবা মাকে খবরটা দিল। ঘরের ভেতর রোদ পড়েছে, সূর্যের আলো আর বাইরে হালকা বাতাস। দুলতে দুলতে লুকোচুরি খেলছে জানালার পর্দাগুলো। আশফি উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। মন যেটা চায় সেটা পায় না, মন যেটা পায় সেটা চায় না, মন যেটা পায় সেটা ছাড়তেও চায় না, আর মন যেটা ছেড়ে যায় সেটাও ছাড়তে চায় না। তবে আমি কি পাবো তোমাকে প্রিয়তমা? নাকি অবচা আলো ভাঙা কাচের মতো ঝাপসা হয়ে ভেঙে যাবে সব স্বপ্ন যেটা রাতে দেখা, সকালে চোখ খুললেই হয়তো মিলিয়ে যাবে, ঢেকে যাবে সব কুয়াশায়। আবার উঠবে সূর্য, সূচনা করবে নতুন এক সকালের। সেই প্রতীক্ষায়, দীর্ঘ সমীক্ষায়, আমার অপেক্ষায় তুমি কি থাকবে প্রিয়তমা? কবির মনে যে কবিতা, লেখনীতে যে লেখনী, আশফির মনেও কি তাই? আশফির খুব ইচ্ছা করছে দৌড়ে ছুটে গিয়ে এক টানে নীলিকাকে জড়িয়ে ধরতে। মন খুলে হাসতে ইচ্ছা করছে, বুক ফুলে বলতে ইচ্ছা করছে সুখবর। কিন্তু নিয়তি বড় অদ্ভুত, চাইলেও আশফি পারবে না তার নীলপরীকে এটা বলতে। একদিকে যেমন তার নীলপরী, অন্যদিকে তার পরিবার, মাঝখানে নিজে হাবুডুবু খাচ্ছে। তাকে শুনতেই হবে পরিবারের কথা। আচ্ছা নীলপরি, আমার যে আজ বড্ড অসহায় লাগছে। তুমিই তো বলেছিলে না কখনো একা হতে দেবে না আমায়। খুব একা লাগছে আজ। তুমি কি একটিবার আসবে আমার কাছে? তোমাকে যে আজ খুব প্রয়োজন আমার। দুপুরবেলা বাড়িতে খুব হইচই। সেই সকাল থেকে আশফি ঘর থেকে বের হয়নি, ঘুমিয়েছিল। ঘুমিয়ে থাকাকালীন বোধহয় মানুষ সব ভুলে যায়। ঘুমিয়ে থাকলে নাকি অন্তর আত্মাও কাছে থাকে না। এজন্য ঘুমন্ত মানুষকে কখনো জোরে ডাকা উচিত না। আশফি হাই তুলতে তুলতে নিচে এসে পুরো অবাক। ঘর ভর্তি তাদের আত্মীয় স্বজন। তাদেরকে রীতিমতো নাস্তা দিতে আপ্যায়ন করতে হিমশিম খাচ্ছে আশফির মা, বাবা আর মাইশা। সাথে আবার মাইশার কিছু বান্ধবীও আছে। আশফি নিচে গিয়ে সোজা মায়ের কাছে গেল। কি হলো মা, হঠাৎ এত আয়োজন কেন বাড়িতে? পানটা মুখে পড়ে নিলেন, তারপর ছেলে জবাব দিলেন তিনি। তুই বিদেশ যাবে পড়াশোনা করতে, তাই ওদের এনেছি। ওদেরকে দেখাতে হবে না আমার ছেলেও বিদেশ যাচ্ছে? বলে অন্যদের দিকে তাকিয়ে তাচ্ছিলেন হাসি দিয়ে অতি গর্বর সহিত হেঁটে চলে গেলেন তিনি। আশফি আর কিছু বলল না। তার বাবা মায়ের এত নাচানাচি তার কাছে বোকামি ছাড়ার কিছু নয় মনে হয়। এদিকে মাইশার কয়েকটা বান্ধবী তো আশফির উপর সেই ক্রাস্ট, সবাই হাসাহাসি করছে। এমন সময় মারুফা মাইশার দিকে এগিয়ে আসলো। বাবা মায়ের একমাত্র মেয়ে সে, খুব বড়লোক পরিবারের মেয়ে। তার বাবার কোনো কিছুর অভাব নেই বললেই চলে। মাইশা, আরে মারুফা তুই যে, যাক এই গরিবের ঘরে তোর পায়ের ধুলো পড়লো। কি যে বাজে বলিস না, এই আরফি ভাইয়া তো দেখছি পুরো রাজপুত। তোর ভাই দেখে কেউ বলবেই না। কেন, তোর পছন্দ হয়েছে নাকি? উত্তরে মারুফা একটু মুচকি হেসে লজ্জা মাখা মুখ নিয়ে পাশে চলে গেল। এদিকে মাইশার মনে বিজয়ের হাসি। আমার বড়লোক বান্ধবী যে কিনা জীবনে ছেলেদের দিকে তাকায় না, সে কিনা আমার ভাইয়ের প্রশংসা করলো। এখন ভাইয়া বিদেশে যায়নি তাই এই অবস্থা। না জানি গেলে কি হবে। তারপর এরকম বড়লোকের মেয়ে দেখে বিয়ে দিলে আমরা তো আজীবন পায়ের উপর পাতুলে খাবো। এদিকে নীলিকাদের বাড়িতে বেশ রম রম অবস্থা। আত্মীয় স্বজন সবাই আসা শুরু করেছেন। বড় মেয়ের বিয়ে, নাবিল সাহেব মোটামুটি ভালোই আয়োজন করেছেন। এদিকে সাউদা নীলিকা বসে গল্প করছে। আপু একটা কথা বলি? বলো। মন খারাপ করবি না তো? আরে বলো না। আমার বন্ধু আবির আছে না? হ্যাঁ, আশফিদের ওইদিকে তো বাড়ি, কেন? ও বলছিল আশফি ভাইয়াদের বাড়িতে নাকি বিয়ের কোনো তোড়জোড়ই নেই, আর ওরা তো বেশি দূরের না। আশফি ভাইয়াদের প্রতিবেশী বলা যায়। ওদের নাকি আশফি ভাইয়া বাড়ি থেকে বিয়ের দাওয়াত পর্যন্ত দেওয়া হয়নি। আরে শুধু তাই না, আশফি ভাইয়াদের পাশের যে একতলা বাড়ি তুষার আছে না, ওর কাছে জিজ্ঞাসা করেছিল ওরা দাওয়াত পেয়েছে কিনা। তুষার নাকি বলেছে ও আবিরের কাছ থেকে এই প্রথম আশফির বিয়ের খবর শুনছে, কেউ কিচ্ছু জানে না। কথাগুলো শুনে নীলিকার মনে কেমন কু ডাকতে শুরু করলো। আজকাল সে রাতে স্বপ্নও দেখছে। গত 3 দিন যাবৎ একই স্বপ্ন, দুটো ফড়িং পাশাপাশি উঠছে, উঠতেই আছে। হঠাৎ করে একটা ফড়িং এর একটা পাখা ভেঙে গেল। হঠাৎ উড়ে বন্ধ করে দিয়ে ফড়িংটা পড়ে গেল। কিন্তু সঙ্গী ফড়িংটার তার জন্য দাঁড়ালো না, সে দিব্যি উড়ে চলে। হঠাৎ
কোণ থেকে আরেকটি নতুন ফড়িং এসে ওই ডানা কাটা ফড়িং এর পাশে বসলো। এই স্বপ্ন মানে কি নীলি নিজেও জানে না, শুধু এটুকু অনুভব করছে কিছু খারাপ ঘটবে। হ্যাঁ আশফি বলো। কি হয়েছে, তোমার মন খারাপ নাকি? না আশফি, একটা কথা জিজ্ঞেস করব। কাল তো আমাদের গায়ে হলুদ, তাই না? বলছি তোমাদের বাড়ির পাশে ওই যে আবির তুষার আছে না, সাউদার বন্ধু, ওরা নাকি জানেই না তোমার বিয়ে। আরে তুমি কি জানো আমাদের পারিবারিক অবস্থা? আসলে কি হয়েছে বলো তো, বাবা তো এক এক বাড়ির মুরব্বী ছাড়া কাউকে দাওয়াত দেয়নি। বাড়ির বড়রাই তো আসলে সব হয়, বোঝোই তো। হঠাৎ করেই বিয়ে, বাবার কাছে তেমন টাকা পয়সা আর কোথায়। এদিকে নীলিকাও ভাবলো আসলেই ঠিক, সে তো জানে আশফির অবস্থা, শুধু শুধু সে আশফিকে ভুল বুঝছিল। আশফি তুমি আমাকে ভুল বুঝো না, ক্ষমা করে দিও। আমি তোমাকে এই কথা... আরে না না, এটাও ভুল বলিনি। এখন যাও ঘুমিয়ে পড়ো, কাল তো আবার গায়ে হলুদ, তারপরের দিন থেকে তো তুমি শুধুই আমার। শুভরাত্রি। পরের দিন নীলের গায়ে হলুদ হয়ে গেল, কিন্তু সবাই এর মধ্যে খুশিতে থাকলেও সাউদার মনে খুঁতখুত করছে, কারণ নীলিকার গায়ে হলুদের তত্ত্ব খুবই সাধারণভাবে পাঠিয়েছে আশফিরা। বাড়ির আত্মীয় স্বজনও কেমন কারা খুশা করছে। নীলিকার মনে একটু খারাপ লাগলেও পরে আশফির বাবার আর্থিক অবস্থা ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে, বাইরে পাখিরা সব কিচিরমিচির করতে করতে ঘরে ফিরে যাচ্ছে। নীলিকা গায়ে একটা সুতির শাড়ি জড়ানো, গ্রিলে হাত দিয়ে বাইরে তাকিয়ে আছে নীলিকা। এমন সময় সওদার প্রবেশ। আপু। হ্যাঁ কিছু বলবি? কি কষ্ট হচ্ছে? কেন? আমাদের ছেড়ে চলে যাবি তাই? তা একটু হচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে, তোকে ছাড়া কিভাবে থাকবো? দূর পাগলি, এই তো বেশি দূরে তো যাচ্ছি না, যখন ইচ্ছা হবে মনে পড়বে চলে যাবি আমার কাছে। আর কিছু বলবি? শোন, আশফি ভাইয়াদের বাড়ি গায়ে হলুদের তত্ত্ব দিতে গেলাম না? হ্যাঁ, তুই আর নাবিলা গিয়েছিলি কেন? জানিস বাড়িতে কোনো মেহমান নেই, আমরা গিয়েছি যাতে যেন আঙ্কেল আন্টি মাইশা কেমন যেন খুশি না। তারা কোনো রকমে তত্ত্বটা নিয়ে এক পাশে রেখে নিজেদের কাজে চলে গেল। আশফি ছিল না? না, ভাইয়া নাকি কি কিনতে বাজারে গেছিল। তারপর আমরা আর বসিনি। এরকম কেউ ব্যবহার করে বাড়িতে নতুন মেহমান আসলে? বাদ দে, সবাই তো সমান না। কিন্তু কি বলতো, ওদের বাড়িতে গেলে মনেই হবে না এটা কোনো বিয়ে বাড়ি। আচ্ছা তুই যা। নীলি কথা বাড়াতে চাইছে না, সে তো জানে আশফি তাকে সব বলেছে এই নিয়ে। আপু আর একটা কথা। হ্যাঁ বল। বাবা তোর ব্যবহারে সেদিন অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তুই তো কাল চলেই যাবি। বাবার কাছে ক্ষমা চেয়ে নিস। যত যাই হোক, বাবা মাকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না, তাদের দোয়া লাগে। যদিও তারা কখনো সন্তানের কষ্টটাকে মনে রাখেন না, তারা সব সময় তাদের সন্তানদের সুখী দেখতে চান। তুই একবার ক্ষমা চেয়ে নিস। সাউদা চলে গেল। নীলিকাও ভাবছে আসলে সেদিন সে অন্যায় করেছে, তার উচিত হয়নি তার বাবার সাথে ওভাবে কথা বলা। কপালে হাত রেখে চোখ বুজে বিছানায় শুয়ে আছেন নাবিল সাহেব। বাড়ি ভর্তি লোক, কিন্তু তার মনে আনন্দের চেয়ে কষ্ট বেশি হচ্ছে। নীলিকা তার প্রথম সন্তান। প্রথম দিন আধো আধো বুলিতে যখন বাবা ডাক শুনেছিল, মেয়ের মুখ দিয়ে সেদিন যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়েছিল তার নিজেকে। তার নীলিকা কাল বিয়ে হলে চলে যাবে, ঘরটা ফাঁকা হয়ে যাবে। খাবার টেবিলে যখন সবাই খেতে বসবে, একটা চেয়ার ফাঁকা হয়ে যাবে। এসব ভাবতেই মনের কষ্টটা আরো বেড়ে যাচ্ছে। শত হলেও বাবা, নিজের মেয়েকে অন্যের হাতে তুলে দিতে হবে আজীবনের জন্য। একজন ছেলের চেয়ে একজন মেয়ের বাবার দায়িত্ব চিন্তা বেশি, কারণ তাকে তার মেয়েকে সারা জীবনের জন্য তুলে দিতে হয় অচেনা কারোর হাতে। তার একটাই চিন্তা হয়, তার মেয়েকে সে সুখী রাখবে। তো তার বাবা যেভাবে তার সকল ইচ্ছা পূরণ করেছে, আবদারগুলো মিটিয়েছে, সেও তাই করবে। তো আসলেই এই একটা ছেলে বিয়ে করলে কিছু হারায় না, বরং পায়। তার পরিবারে খেয়াল রাখার মতো কেউ। কিন্তু একটা মেয়ে চাইলেও সে পারে না যখন তখন বাবার বাড়ি যেতে, বাবা মায়ের কাছে থাকতে তাকে সারা জীবন খেটে যেতে হয় তার সংসারের জন্য। বাড়িতে যে মেয়ে মাছের মাথা ছাড়া খেত না, সেই মেয়েটা শ্বশুর বাড়িতে দিব্যি মাছের লেজটা খেয়ে ভাতটা শেষ করে কখনো আবার সেটুকু পায় না। এমন সময় নীলিকা ঘরে এসে ওর বাবার পাশে গিয়ে বসে, মাথায় হাত রাখে। বাবা, এই অবেলাতে শুয়ে আছো যে? ওই এমনি একটু মাথা ধরেছে।
আমি মাথা টিপে দেবো? না, তুমি এখন গিয়ে রেস্ট নাও। কাল আবার সারাদিন তোমাকে ব্যস্ত থাকতে হবে, ঘুমাতেও পারবে না ঠিক করে। এখন গিয়ে ঘুমিয়ে নাও, একটু যাও। দিই না বাবা, কাল তো চলেই যাব। নীলির কথা শুনে নাবিল সাহেব আর চোখের পানি আটকাতে পারলেন না, মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। বাবা কাঁদছো কেন? তুমি কাঁদলে আমি কিভাবে ওখানে গিয়ে ভালো থাকবো বলো তো? না, আমার মেয়ে সুখে থাকবে, আমি সব সময় দোয়া করি। বাবা আমাকে ক্ষমা করে দাও, সেদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমি ক্ষমা করে দাও। ধুর পাগলি, আমি কি ওসব মনে রেখেছি নাকি? রাগ করলে মানুষ এর ঘাড়ে শয়তান ভর করে, তখন তার হিতাহিত জ্ঞানও থাকে না, তার খেয়াল থাকে না সে কি বলছে। রাগ তো আমার মা বাবাও তোদের উপর করি, তাই বলে কি চাইলো তোর বাবা মার উপর রাগ করিস? ওটা কিছু না। আসলেই আল্লাহর কাছে মা বাবার দোয়া কবুল হয় সরাসরি, সাথে সাথে কবুল হয়ে যায়, চাই সে দোয়া হোক বা বদদোয়া। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ নিয়ন্ত্রণ করতে বলেছেন, কারণ সন্তানের প্রতি একটু আগলে অনেক সময় বাবা মা সন্তানকে বদদোয়া দিয়ে ফেলেন, তারপরে সেগুলো ভুললে আল্লাহর দরবারে তাদের দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য মা বাবা কখনো তার সন্তানকে বদদোয়া দেওয়া উচিত না রাগের মাথায়। তারা কখনো সন্তানের খারাপ চান না, কিন্তু দেখা যায় তাদের অজান্তে তাদের রাগের এই বদদোয়া তাদের সন্তানদের জন্য খারাপ হতে পারে। রাতের বেলা আসবে বসে আছে ঘরে, কাল তার ফ্লাইট, আবার কালই তার বিয়ের কথা ছিল। কি অদ্ভুত নিয়তি! আশফির খুব ইচ্ছা করছে আজ শেষবারের মতো রাতটা তার নীলপরীর সাথে কাটাতে। আর একটিবার যেতে চাই তোমার নীড়ে, শুধু একবার নয়, বারবার যেতে চাই তোমার বিহনে, তোমার নীড়েতে নিজেকে তোমার বদ্ধ বাহুতে দেখতে চাই। সকালটা তোমার ভেজা চুলের পানি ছিটেতে শুরু করতে চাই। আমার সব মান অভিমান, সব না বলা কথাগুলোকে তোমার আঁচলে ঢেকে দিতে চাই। তোমার কোলে মাথা রেখে বলতে চাই আমার সুপ্ত ইতিহাস। তুমি কি শুনবে প্রিয়তমা? আমাকে যেতেই হবে, শেষবারের জন্য হলেও যেতে হবে আমার নীলপুরীর কাছে। রাত এখনো অনেক বাকি, এই রাতটাকে তোমার স্মৃতিতে ভরে নিতে চাই নীলপুরী, ভরে নিতে চাই। আশফি উঠে বাড়ি থেকে বেরিয়ে হাঁটা ধরল, উদ্দেশ্য নীলিকার বাড়ি। নীলিকা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আর নিচে আশফি। আজ বাদে কাল বিয়ে, এখন আশফির সাথে তার দেখা করাটা বড়ই বেমানান। তারপর এত রাত, দুজনের কানেই ফোন। আশফি সে কখন থেকে নীলিকাকে নিচে নেমে আসতে বলছে, কিন্তু নীলিকা আসতে পারছে না। আসবে বা কিভাবে? নীলি, তুমি আসবে কিনা বলো, না হলে আমি কিন্তু এখন সত্যি গিয়ে তোমাদের বাড়ির কলিং বেলে চাপ দেব। আশফি প্লিজ বোঝার চেষ্টা করো, এই রাত 12টার সময় কিভাবে আসবো আমি? আমি কিছু জানি না, তোমাকে আসতেই হবে। আচ্ছা দাঁড়াও, সাউদাকে ডাকি। নীলিকা ফোন কেটে চুপি চুপি পা টিপে সওদার কাছে গেল। সওদার রুমে অনেকেই শুয়েছে। সাউদা, এই সাউদা। কে কে? চুপ, আস্তে, আমি আপু। তুই এত রাতে এখানে কি করছিস? চল না বাইরে, একটু কথা আছে। কেন? আমার খুব ঘুম পাচ্ছে রে। চল না। কি হয়েছে বল? আমার ঘুম পাচ্ছে। রাখ তোর ঘুম, আগে আমার বেরোনোর ব্যবস্থা কর। মানে? নীলিকা সওদাকে সব খুলে বলল। এই, তোর মাথা খারাপ আপু? প্লিজ বোন আমার, এই কাজটা করে দে। সওদা না পেরে দরজা খুলে দিল। শোন, আমি তোর রুমে ঘুমাচ্ছি, তুই কিন্তু ঘরে আসার আগে আমাকে ফোন দিস। আচ্ছা। আর শোন, এখন রাত, বেশিক্ষণ একা বাইরে থাকিস না। আরে আসবি তো। আপু, সে এখনো তোর স্বামী হয়নি, তবে হবে। হওয়া আর হবে দুটোর পার্থক্য তো নিশ্চয়ই বুঝিস। সওদার কিছু বলল না, দরজা বন্ধ করে দিল। নীলিকা সওদার বলা কথাগুলো বেশ বুঝতে পারছে। এদিকে আশফি নীলিকাদের বাড়ির পেছনে বাগানে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছে। এ সময় তা গিয়ে দেখে নীলিকা আসছে, একটা খয়েরি রঙের সুতির শাড়ি, মাথাতে ঘোমটা দেয়া, একদম নতুন বউ ভাব। নীলিকা আশফির কাছাকাছি চলে এলো। আশফির চাউনি দেখে সে বেশ লজ্জা পাচ্ছে। আশফি নীলিকার হাত টেনে নিয়ে ঘাসের উপর গিয়ে বসালো, তারপর নিজেও বসলো। এত রাতে এখানে ভেজা ঘাসে বসে মশার কামড় খেতে ডেকেছো কেন বলো তো? তোমাকে দেখবো তাই। কেন, কালই তো দেখতে পারতে। আজই তো শেষ, কাল কিভাবে দেখবো? আজই তো শেষ মানে? আরে প্রেমিকা হিসাবে শেষ দেখা, তাই বলছিলাম। তোমাকে তো শাড়িতে একদম নতুন বউ বউ লাগছে। আগে দেখোনি জানো? দেখেছি, কিন্তু আজ যেন বেশি ভালো লেগেছে। আর শোনো, বিয়ের পরে কিন্তু এত শাড়ি পরবে না। আমার এত শাড়ি পরা সবসময় পছন্দ না, মাঝে মাঝে পরলে ঠিক আছে। আচ্ছা জনাব। নীলি, তোমাকে তো একটা জিনিস দিতে ভুলে গেছি।
কি? আশফি পকেট থেকে একটা গোলাপের কড়ি বের করলো। এই নাও। করি? হ্যাঁ, আমার গাছের, সকালেই ফুটেছিল। কিন্তু ফুল তো ফোটেনি, কালই দিতে, ফুটে যেত তখন। যদি দেওয়া না হয়? তোমার কি হয়েছে বলো তো? কি সব উল্টাপাল্টা বলছো? কিছু লুকাচ্ছ আমার থেকে? আরে না না, কিছু না। আশফি পকেট থেকে একটা ক্যান্ডি বের করে নীলিকাকে দিল। নীলিকা ক্যান্ডি খোসা ছাড়িয়ে মুখে দিল। আশফি তাকিয়ে আছে। এই হয়তো শেষ দেখা। আর কবে দেখা হবে তার প্রিয়সীর সাথে? হেই নীলপরি। বলুন নীলপুরুষ। তোমার কোলে একটু মাথা রাখতে দেবে? একদম না, বিয়ের আগে এইসব মেলামেশা হারাম। অলরেডি আমরা অনেক পাপ করে ফেলেছি। দুজনে হাত ধরে ঘুরেছি, 2-1 হাক করেছি, এগুলো বড় পাপ। আশফি, তওবা করো। আমি প্রথম অত বুঝতে পারিনি, এখন জানি, তাই জেনে শুনে পাপ করতে চাই না। আশফির মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিল তার নীলপরীর কোলে মাথা রেখে একটু আকাশটা দেখবে, কিন্তু সেটাও হলো না। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে দেখছি মেহেদিও দিয়ে দিয়েছো। হেই, ভিতরে এ অক্ষর কেন? এটা কার নাম? আমার স্বামীর নামের অক্ষর। মানে? আশফি আবেগে খেয়াল করেনি তার নিজের নামই ওই অক্ষরে। কিন্তু নিয়তির কি খেলা, সেদিন নীলিকার কথা সত্যি ছিল, ওর স্বামীর নাম সত্যি এই অক্ষর দিয়ে। আরে বুদ্ধু, তোমার নামই তো ওই অক্ষরে। ইস, ভুলেই গেছিলাম। আশফি লজ্জা পেয়ে মাথা চুলকাচ্ছে, আর নীলিকা খিলখিলিয়ে হাসছে। আশফির মন ভরে সেই হাসিটা দেখছে। হঠাৎ আশফি নীলিকাকে জড়িয়ে ধরে। আশফি, কি করছো? আমি বললাম কি একটু আগে? আশফি ছাড়ো। হুস। আশফি নীলিকার ঠোঁটের দিকে এগোচ্ছে। নীলিকার মনে হচ্ছে কিছু বলছে। আশফির চোখে নিঃস্বার্থতা। নীলিকা বুঝতে পারছে না কেন আশফি এমন করছে, কিন্তু এটা বুঝতে পারছে তাকে না থামালে আরো বড় পাপ হবে। হঠাৎ অনেক জোরে নীলিকা আশফিকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। ধাক্কা খেয়ে আশফি নিজের মধ্যে এলো। এতক্ষণ সে নিজের মধ্যে ছিল। নীলিকা উঠে হাঁটা শুরু করলো। আশফি বুঝতে পারলো নীলিকা রাগ করেছে। আশফি নীলিকাকে ডাক দিল। নীলিকা পেছনে ঘুরল। ভালোবাসি। আমিও। নীলিকা দরজার দিকে গেল। দরজা খুলতে গিয়েও থেমে গেল। কি মনে করে পেছনে তাকালো। আশফি ছলছল চোখে নীলিকার দিকে তাকিয়ে আছে। নীলিকার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। মনে শুধু একটা অনুভূতি হচ্ছে, এই যেন আশফির সাথে তার শেষ দেখা। আশফি নীলিকাকে উদ্দেশ্য করে হাত নাড়ল। নীলিকা এই একটু মুচকি হেসে হাত নাড়ল। এমন সময় সাউদা এসে দরজা খুলল। নীলিকা ভেতরে চলে। আশফি নীলিকা যাওয়ার দিকে তাকিয়ে আছে। দরজা বন্ধ হয়ে এলো। আশফির চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ভালো থেকো নীলপরি, ভুল বুঝো না আমাকে, ভুলে যেও না, আমি তোমারই থাকবো। তুমি শুধু একটু অপেক্ষা করো নীলপরি, হাল ছেড়ো না, ছেড়ে দিও না, আমারই হয়ে থেকো, বড্ড ভালোবাসি তোমায়। আশফি বাড়ির দিকে রওনা হলো। আজকের রাত সে কখনো ভুলতে পারবে না। এদিকে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে নীলিকা, কিন্তু পারছে না। তার কাছে শুধু এটাই মনে হচ্ছে, রাতটা যদি থমকে যেত, সময়টা যদি থেমে যেত, তাহলে ভালো হতো। আজকের রাতটা তার বিয়ের আগে শেষ রাত, আশফির সাথে কাটানো। নীলিকা কখনো ভুলবে না এই স্মৃতি। এই রাত নীলিকা তো তখনও জানতো না আসলে সেই রাত সে ভুলতে পারবে না কোনোদিন। এই সেই রাত আশফি আর নীলিকার শেষ রাত। আর কখনো হবে না তাদের মিলন, আর একসাথে ঘোরা হবে না কখনো রমনা পার্কে কোনো ফেব্রুয়ারিতে। আসলে কি অদ্ভুত নিয়তি, কেউ জানে না। পরের দিনে সূর্যোদয় নীলিকার জীবনে সূর্যাস্তর মতো ডুবে যাবে। পরের দিন সকালে নাবিল সাহেব ফজরের নামাজ পড়ে মোনাজাত করতে আল্লাহ দরবারে দুহাত উঠালেন। হে আল্লাহ, ক্ষমা করে দিও আমাকে। আমি জেনে বুঝে না বুঝে যত পাপ করেছি সব ক্ষমা করে দিও। হে আল্লাহ, আমি তোমার কাছে শুকরিয়া যতই আদায় করি তবুও শেষ হবে না। আল্লাহ, এমন কোনো একদিন তুমি আমার বাবা হওয়ার অনুভূতি দিয়েছিলে। সেই আল্লাহ, আমি আজ বড় নিরুপায় অসহায় বাবা হয়ে তোমার দরবারে হাত তুলেছি। তুমি আমার সন্তানকে সুখী করো, তার জীবনের জন্য কোনোটি সবচেয়ে উপযুক্ত তুমি সেটা ভালো জানো। নিশ্চয়ই তোমার সিদ্ধান্তই সর্বশ্রেষ্ঠ কল্যাণময়। আমিন। নাবিল সাহেব মোনাজাত শেষ করলেন। বেলা 12টা। আশফিদের বাড়ি থেকে এখনো কোনো তত্ত্ব আসেনি। নীলিকার বাবা তার বড় মেয়ের জন্য আলাদা করে এমনি বেনারসি কিনেছিলেন, আর সামর্থ্য মতো হালকা গহনা। সেগুলো দিয়েই বধূ সেজে বসে আছে নীলিকা। আত্মীয় স্বজন সবার মুখে এক কথা, বরের বাড়ি তো কাছে, দেরি হচ্ছে কেন? অবশেষে একটা বাজে আত্মীয় স্বজনদেরকে খাওয়ার জন্য নিয়ে গেলেন নাবিল সাহেব। এদিকে নীলিকার কেমন অস্বস্তি লাগছে। সেই সকাল থেকে আশফির সাথে কোনো কথা হয়নি।
আশফির ফোন বন্ধ। নীলিকা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আজ নীলিকাকে কোনো পরীর চেয়ে কম লাগছে না। তোমার কি আজ আমাকে পছন্দ হবে নীলপুরুষ? সবাই বলছে তুমি নাকি জ্ঞান হারাবে। তুমি কি সত্যি আমাকে দেখে অবাক হবে? মুগ্ধ নয়নে দেখবে আমাকে? আমার এর সাজ শুধু তোমার জন্য। আজ থেকে আমরা দুজন এক হয়ে যাব নীলপুরুষ। কিন্তু কেন এত ভয় করছে? তুমি কেন এত দেরি করছো নীলপুরুষ? তোমার নীলপরি যে আজ শুধু তোমারই অপেক্ষাতে আছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ সাউদার প্রবেশ। আপু 1:30 বাজে। আশফি ভাইয়ার নাম্বার, ওনার মা বাবা বোন সকলের নাম্বার বন্ধ। নীলিকার মনে এক অজানা ভয় ঢুকে গেল। বুকটা কেঁপে উঠল। হঠাৎ নিচে আওয়াজ হলো। বেশ চেঁচামেচির সাউদা আর নীলিকা নিচে গিয়ে দেখে আত্মীয় স্বজন সবাই মুখ চাওয়াচাই করছে। নীলিকার বাবা তার চশমা খুলে মাথায় হাত দিয়ে সোফাতে বসে আছেন, আর পাশে নীলিকার মা কাঁদছেন আর স্বামীকে সান্ত্বনা দিচ্ছে। এমন সময় আবেই নীলিকার সামনে আসলো। হ্যাঁ রে সাওদা, তোকে সেদিন বলেছিলাম না আসিফ ভাইদের বাড়িতে কোনো বিয়ে হচ্ছে না আসিফ ভাইয়ের, আর ওনার ফ্যামিলি মিলে ওনাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে গেছে। এই আবির, তুমি কি ভুলভাল কথা বলছো? আপু সত্যি বলছি আমি। সাওদা আমাকে ফোন করেছিল এই বাড়িতে সবাই এত দেরি কেন করছে সেটা দেখার জন্য। আমি পরে গিয়ে দেখি বাড়িতে তালা ঝুলছে। পাশের প্রতিবেশীরাও বলল 12টার দিকে আসিফ ভাইয়া সবার কাছ থেকে দেহান্ত নিয়ে রওনা হয়েছে। আজ 2টা তো ওনার ফ্লাইট। না, এটা কি বলছো তুমি? আমি তোমাকে প্রথমেই বলেছিলাম মা, এই ছেলেটাকে আমার অসুবিধার মনে হয়নি। আজ দেখো স্বার্থপরের মতো তোমাকে রেখে সে ঠিকই বিদেশে চলে যাচ্ছে। নীলিকার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নীলিকা একবার ঘড়ির দিকে তাকালো। 2টা বাজতে এখনো 25 মিনিট। নীলিকাকে যেতে হবে তার প্রশ্নের উত্তর নিতে। হঠাৎ বউ সাজ নিয়ে নীলিকা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নীলিকা তাড়াতাড়ি রাস্তায় এসে অটো নিল। সেদিকে সাউদান নীলিকাকে খুঁজতে এসে নিজেও আরেকটা অটো নিয়ে নীলিকাকে ফলো করতে লাগলো। আর ওর বাবা মা আর আবির পেছনে আসছে। গুনে গুনে 7 মিনিট বাকি নীলিকা এয়ারপোর্টে এসে পৌঁছালো। নীলিকা ভাড়া না দিয়েই চলে যাচ্ছে। এদিকে ড্রাইভার তাকে ডাকছে, সেদিকে হুঁশ নেই। সাউদা ভাড়া মিটিয়ে নীলিকার পিছু নিল। এয়ারপোর্টে ঢুকতে আরেক ঝামেলা। পুলিশ এসে সামনে দাঁড়ালো। আসলে বিপদের সময় বিপদের পর বিপদ লেগেই থাকে। নীলিকা এক প্রকার টেনে হিচড়ে সবার থেকে নিজেকে ছাড়িয়ে ভেতরে ঢুকে গেল। এদিকে সাউদা এসে পুলিশকে সব খুলে বলছে। সবাই এক প্রকার অবাক চোখে তাকিয়ে আছে নীলিকার দিকে। তাকাবেইবে না কেন? এমন বউ সাজে এই এয়ারপোর্টে কেউ ঢোকেই নাকি? সবাই এসব বলা বলি করছে। আর নীলিকার ভেজা চোখ দুটো শুধু খুঁজছে আশফিকে। এদিকে আশফির বাবা মায়ের সাথে শেষবার কোলাকুলি করছে। আর কতদিন পর দেখা হবে কারো জানা নেই। আশফির বাবাকে ছেড়ে সামনে তাকিয়ে অবাক। আর এদিকে নীলিকার চোখও যায় আশফির দিকে। লাগেজ নিয়ে সেজেগুজে আশফি তার পরিবারের সাথে দাঁড়িয়ে আছে। আশফির চোখ যেন থমকে গেল। সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নীলিকার দিকে। এদিকে মাইশা, ওর বাবা মা সব তো প্রায় অপ্রস্তুত হয়ে গেল। আশফির মা তাড়াতাড়ি ছেলের কাছে গেলেন। আশফি বাবা, কি দেখছিস দাঁড়িয়ে? তোর দেরি হয়ে যাচ্ছে, শীঘ্রই যা, প্লেন ছেড়ে দিবে তো। এমন সময় নীলিকা আশফির দিকে এগিয়ে আসে। নীলিকাকে আটকাতে মাইশা পথ আগলে দাঁড়িয়ে পড়ে। দেখো নীলে আপু, আমার ভাইয়া তার মেধা তার যোগ্যতা দিয়ে এত কিছু পেয়েছে। তুমি এখন আমার ভাইয়ার জীবন নষ্ট করতে এসো না, বেরিয়ে যাও এখান থেকে। মাইশার কথা বলতে দেরি হঠাৎ ঠাস করে চড় মারলো মাইশার গালে। মাইশা মুখে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে সাউদা। আপু তুই যা, তোর জীবন নষ্ট করার অধিকার কারণ নেই, আমি এদের দেখছি। নীলিকা আশফির দিকে এগিয়ে গেল। সাউদা আরো 2টো থাপ্পড় দিল মাইশার গালে। যোগ্যতা, ছোট লোক, জোচ্চোর, ঠকবাজ সব তোদের মতো লোকদের কাছে আমার বোনকে তুলে দিতে চাওয়াটাই ভুল ছিল। সাউদা, তোমার সাহস কম না? থাপ্পড় কি আর কয়েকটা খাবি? এখন পুলিশ ডেকে তোদের পুরো পরিবারকে ধরাবো, দাঁড়া। এদিকে নীলিকা আশফির মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছে। আশফি মাথা নিচু করলো নীলিকাকে দেখে। তুমি এখানে কেন আশফি? দুপুর গড়াতে চললো, বিয়ের দেরি হয়ে যাচ্ছে, চলো। খুব শান্ত গলাতে কথাটা বলে নীলিকা আশফির হাত ধরল। আশফি নীলিকার হাত ছাড়িয়ে নিল। ক্ষমা করে দিও নীলপরি, আমি নিরুপায়, আমাকে যেতে হবে। কিসের নিরুপায় তুই? হ্যাঁ, আগে মনে ছিল না? তাহলে কেন সেদিন ফোন করে নাটক করলি? বললি আমাকে ছেড়ে থাকতে পারবি না, বল।
নীলিকা আশফির কলার ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। নীলিকার কান্না দেখে আশফিরও চোখে পানি চলে এলো। তোমার বাবা বলেছিল তোমাকে বিয়ে না করলে পুলিশ কেস দেবেন। আর তাছাড়া আমারও তো একটা আত্মসম্মান আছে। বেকার হয়ে আজীবন তোমার ঘর জামাই থাকার ইচ্ছে আমার নেই। আত্মসম্মান? এই জানোয়ার, আমার আত্মসম্মান নেই? পুরো বাড়ি ভর্তি মানুষের সামনে আমার পরিবারকে অপমান করার অধিকার তোকে কে দিয়েছে বল? ক্ষমা করে দাও, তবু আমাকে ভুলে যেও না নীলপরি। তুমি ভুলে গেলে আমি কোথায় যাব? একদিন এর কষ্ট, এর জন্য আমার এতদিনের ভালোবাসাটাকে ভুলে যেও না। অপেক্ষা করো আমার, আমি নিরুপায়। আশফি নীলিকাকে জড়িয়ে ধরল। এদিকে নীলিকাও রাগ ভুলে গেল। আশফি প্লিজ, আমাকে ছেড়ে যেও না। চলো আমরা সব শুরু করি। ভুলে যাও এইসব, কথা দিচ্ছি। কখনো 3 বেলা না খেয়ে থাকলেও তোমার কাছে কিচ্ছু চাইবো না। তুমি থাকলেই চলবে আমার। আশফি প্লিজ, আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব। আমিও মরে যাব তোমাকে ছাড়া। তুমি শুধু আমার হয়ে থেকো নীলপরি। ফিরে আসবো একদিন, এসে সব ঠিক করে দেব। তুমি আমার অপেক্ষায় থাকবে তো? নীলিকার কথার প্রেক্ষিতে আশফির এমন প্রশ্ন নীলিকা মোটেও আশা করেনি। এদিকে মাইকে অ্যানাউন্স হচ্ছে। আশফির মা এসে নীলিকাকে আশফির দিকে থেকে ছাড়িয়ে গালে থাপ্পড় দিয়ে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিলেন। পরে গিয়ে নীলিকার হাতের কাচের চুড়িগুলো ভেঙে হাতে ঢুকে গেছে, রক্ত ঝরছে। নীলিকা ব্যথা পেয়ে রক্তাক্ত হাতে নিয়ে আশফির দিকে তাকালো। সবদা এসে নীলিকাকে ধরল। আশেপাশে সবাই সিনেমা দেখার মতো তাকিয়ে আছে। অপয়া মেয়ে সব সময় আমার ছেলেটার সুখে বাধা হয়ে দাঁড়ায়। মা, আর একটা কথাও বলবি না। তুই যা, তোর প্লেন ছেড়ে দিবে। তুই যদি না যাস তো আমার মরা মুখ দেখবি আশফি। মা। আশফির মা বেশ নাটকের সুরে কথাটা বললেন। এদিকে নীলিকাকে কাঁদতে দেখে ওর হাতের রক্ত থেকে আশফির বুকেও যেন রক্তক্ষরণ হচ্ছে। আশফির মন চাইছে সব কিছু ছেড়ে তার নীলপরীকে নিয়ে থাকতে, কিন্তু আশফি নিরুপায়। মায়ের আদেশ চোখে পানি নিয়ে আশফি নীলিকার দিকে তাকালো। এদিকে নীলিকাও আশা নিয়ে বসে আছে। এই অবস্থাতে তার আশফি তাকে ফেলে যাবে না। আশফি, আমাকে ছেড়ে যেও না আশফি। আশফি আর কোনো দিক না তাকে বুকে পাথর চাপা দিয়ে লাগেজটা হাতে নিল। ভালো থেকো নীলপরি, ক্ষমা করে দিও। তুমি আমার থেকেও, শুধু অপেক্ষা করো একটু, আমি আসবো বলে আশফি হাঁটা শুরু করলো। আশফি আশফি আশফি, আমি মরে যাব আশফি। আশফি। নীলিকার আহাজারি আশফির কান পর্যন্ত পৌঁছালো। আশফি থামলো না। কিছুক্ষণ পর প্লেন টেক অফ করছে। বেজা চোখে চোখ বুজে নীলিকার বউ সাজের মুখটা শেষবারের মতো মনে করছে আশফি। কতবার ভেবেছি, আমার প্রতি স্বপ্নে তোমাকে দেখেছি, তুমি বধূ সেজে দাঁড়িয়ে আছো আমার দোরগোড়ায়। কিন্তু কে জানতো হবে আজ নিয়তি। কিন্তু দেখেও হবে না দেখার সৌভাগ্য। তুমি আমার থেকো, তোমার প্রতি দিনের শুরুতে আমাকে রেখো। তোমার অপেক্ষায় আমি রোজ থাকবো। তুমি থেকো প্রিয়তমা, ভালো থেকো নীলপরি। বর্তমানে সেই দিনে নীলিকার সেই কান্নার আওয়াজ আজও আশফির কানে বাজে। আশফিকে ঘুমাতে দেয় না। আশফি অতীতের গল্প বলতে বলতে কেঁদে দিল। আশফি নীলিকার দিকে তাকিয়ে দেখে নীলিকার চোখে কোনো পানি নেই, মুখে এক তৃপ্তিহীন হাসি। ভাবটা এমন যে সে যেন কোনো রূপকথা শুনছে। আমাকে ক্ষমা করে দিও নীলপরি। চলো সব শুরু করি আমরা। কথা দিচ্ছি আর কাঁদতে দেব না। জানো আশফি, সেদিন তুমি হয়তো আমাদের গল্পের সমাপ্তি টেনেছিলে, কিন্তু তুমি নিজেও জানো না ওইটাই ছিল আমার সূচনা। মানে? নীলিকা বলা শুরু করলো। এদিকে আহসান গাড়ি চালাচ্ছে আর বারবার শার্টের হাতা দিয়ে চোখ মুছছে। চোখের পানি যেন বাঁধ মানছে না আহসানের, সইতে পারছে না। প্রতি বিবাহ বার্ষিকীতে সে তার হলদে পাখিকে সারপ্রাইজ দেয়। আজও তার ব্যতিক্রম নয়। সে কোনো রকম না জানি এ তার হলদে পাখিকে আজ তার ভালোবাসার মানুষের কাছে তুলে দিয়েছে। আহসান চোখ বুঝছে, কাঁদছে আর অতীতটাকে ভাবছে কেমন ছিল আহসানের ভালোবাসার গল্প। আহসান চোখের পানি ফেলছে, ড্রাইভিং করছে আর ডুব দিচ্ছে অতীতে। নীলিকা আর আহসানের বিয়ের ঠিক 4 বছর আগে একদিন সকালে আমান সাহেব তার ছেলে আহসান আর স্ত্রীকে রেডি হতে বললেন। বাবা প্লিজ, আমি কোথাও যাব না, আমার চাকরির পড়া পড়তে হবে। বাদ দাও, অনেক পড়েছ, এখনো বয়স পড়ে আছে, চাকরির সময় পালিয়ে যাচ্ছে না। কিন্তু বাবা, তুমি জানো আমি একজন সামান্য ডাক্তার, কিন্তু আজকে যাদের বাড়ি যাব আল্লাহর রহমতে সেই লোকটার সাহায্যের জন্য আজ আমি এখানে। তুমি জানো তোমার দাদু কত গরিব ছিলেন। আমার মেডিকেলে পড়াটা হতো না যদি না সেদিন ওই টাকাটা হাত দিতেন। তুমি জানো তিনি পরে তা ফেরত নেননি। উনি তোমার দাদুর খুব ভালো বন্ধু।
কখনো ওনার ঋণ শোধ করা সম্ভব না। আজ উনি ওনার ছেলের বিয়েতে দাওয়াত দিয়েছেন, আমাদের উচিত যাওয়া। তুমি যদি অতীতকে ভুলে বর্তমান নিয়ে থাকতে চাও তো তুমি ভুল। তুমি যদি অতীতকে চোখের পাতায় রেখে বর্তমানের পথে হাঁটো, দেখবে তুমি সঠিক দিকে যাচ্ছ। অতীত আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, খারাপ হোক বা ভালো, অতীতকে কখনো ভুলতে নেই। আহসান অবশেষে তার বাবার কথা শুনে চলে গেল সেই দূর গ্রামে। আল্লাহ প্রত্যেকটি স্ত্রীকে সৃষ্টি করেছেন তার স্বামীর বুকের বাম পাঁজর থেকে। এটা আল্লাহর ইচ্ছে, কখনো না কখনো তারা মিলবেই। হয়তো এই কারণেই সেদিন নিজের অজান্তে আহসান তার বাবার কথাতে রাজি হয়েছিল। বিয়ে বাড়িতে সবাই যখন ব্যস্ত, আহসান তখন একটু বেরিয়েছিল। গ্রামের পরিবেশ দেখতে মাঠের মধ্যে দিয়ে হাঁটছে আহসান। এই প্রকৃতির বাতাসে নিঃশ্বাস ছেড়ে যে শান্তি, শহরে দামি এসে এসিতে শুয়েও সে শান্তি নেই। আমি হয়েছি পাগল, আমি উন্মাদ, তোমার বদ্ধ খাঁচা থেকে মুক্ত করে দাও আমায়। আমি ছুটে যাব পায়ে হেঁটে সেই অজপাড়া গায়ে। আমি শুধু চাই হোক না সময় সংক্ষিপ্ত, আমি শুধু শ্বাস নেব, একটু বুক ভরে বসে রব আনমনে কোনো বটের ছায়াতলে। চোখ বুঝে গভীর নিঃশ্বাস নিতে নিতে আহসান বলি আওড়াচ্ছিল। হঠাৎ কিছু চেঁচামেচির আওয়াজ। আহসান চোখ খুলে সামনে তাকিয়ে দেখে একটা বকুল ফুলের গাছের নিচে কিছু ছোট ছেলে মেয়ের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সবাই ফুল তুলে সেটা নিয়ে কাড়াকাড়ি করছে। আহসানের চোখ আটকে যায় সেই মেয়ের দিকে। পরনে তার ছিল হলুদ রঙের কামিজ। আর রূপের বর্ণনা না হয় নাই দিলাম। আহসান শুধু সামনেই তাকিয়ে আছে। অনার্স মাস্টার্স সম্পন্ন করেছে, কিন্তু আজ অবধি কোনো মেয়ের দিকে সে ওভাবে তাকায়নি। সকলকে বোনের নজরে দেখেছে। ইসলামে পরনারীকে দেখা হারাম, এ আয়াত আহসান ভালোই রপ্ত করেছিল। দ্রুত আহসান চোখ সরিয়ে নেয়। এটাই ভাবে কি করছে সে, চোখের জিনা করে ফেলল না তো? আহসান তবা করতে থাকে। হঠাৎ আহসানের চোখ যায় গাছের ডালে বসে থাকা কালো হলুদ মিশ্রণের সোনাবৌ পাখির দিকে। কেন জানি হলদে পাখির মধ্যে দেখতে পায় সে নীলিমার প্রতিচ্ছবি। মুখ থেকে অজান্তে বেরিয়ে আসে হলদে পাখি। সেদিন বিয়ে বাড়িতে ফিরে আহসান রাতে ঘুমাতে পারেনি। বারবার ভেসে আসছিল নীলিকার মুখ। রাতে তাহাজ্জুদ নামাজে বসে সে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন। পরের দিন সকালে হাত মুখ ধুতে গিয়ে আহসান সামনে তাকিয়ে দেখে সেই মেয়েটি গালে ব্রাশ দিয়ে দাঁত মাজতে মাজতে কল পাড়ের দিকে আসছে। আশেপাশের লোকের কথাতে জানতে পারে ওই মেয়েটি ওরা দাদুর বন্ধুর কোনো দুঃসম্পর্কের নাতনি। বিয়ে উপলক্ষে তারাও এখানে এসেছে। আহসান আর ভেবে পারে না, বারবার ওই মেয়ের দিকে তার চোখ অজান্তেই চলে যাচ্ছে। তবে কি শয়তান তাকে এভাবে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে? আহসান কিছু ভেবে পায় না। মা বাবার কাছে কোনো কিছুই লুকায়নি আহসান, সব বলে দেয় তার মাকে। মা, আমি শয়তানের প্ররোচনায় পড়ছি, অনেক পাপ করে ফেলছি। মেয়েটা কি দেখলে চিনতে পারবি? পরে বিয়ে বাড়িতেই আবার নীলিকাকে দেখে আহসানের মা তার বেশ পছন্দ হয় মেয়েটিকে। আহসান, তোকে একটা কথা বলি। হ্যাঁ। তোর বয়স হচ্ছে, চাকরির পর তো বিয়ে করতেই হবে। আমার মেয়েটিকে বেশ পছন্দ হয়েছে। কিন্তু মা। কোনো কিন্তু না, আমি তোর বাবার সাথে কথা বলে আসছি। আহসানের মা চলে যায়। সে দাঁড়িয়ে ভাবে নীলিকাকে দেখার পর থেকে তার মনে এক অজানা অনুভূতি জাগ্রত হয়েছে। তবে কি মেয়েটিকে আমি, মা ঠিক বলেছে, ওর পরিবার যদি রাজি হয় তবে তাই হোক, বৈধভাবে পাবো আমার ভালোবাসা। পরের দিন সবাই চলে গেল, আহসানের পরিবার আর নীলিকার পরিবার থেকে যায়। কারণ হঠাৎ অবরোধ ঘোষণা। ঢাকা অবধি পৌঁছাবে কিভাবে? নীলিকা এদিকে ঘুমে বেভোর। ড্রয়িং রুমে পরিচয় পর্বই আহসানের মা নীলিকার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়েই ফেলেন। ড্রয়িং রুমে শুনশান নীরবতা। ভাবি, আমার মেয়ে তো ছোট, সবে ইন্টার পাস করেছে। আসলে কি বলুন তো, আমার আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে। আর নিজের মুখে নিজের ছেলের গুণগান করতে নেই, কিন্তু আল্লাহর রহমতে বলতে পারি আমার ছেলে খারাপ নয়। আপনি চাইলে খোঁজ খবরও নিয়ে দেখতে পারেন। কিন্তু আপনার ছেলে তো বেকার, আর জানেনই তো একজন বেকার। আমি বুঝেছি ভাবি, আমিও একটা মেয়ে। কোনো বাবা মাই তার মেয়েকে বেকার ছেলের কাছে দিতে চান না। আমি শুধু আজকে আপনাকে প্রস্তাবটা দিলাম, আপনি আপনার স্বামী, নীলিকা সকলের কাছে বলবেন। আর আগে কিছু জানতে চাইব না। আপনাকে আজ বলে যাচ্ছি, আল্লাহ যেদিন আমার ছেলেকে ভালো চাকরি পাইয়ে দেবেন, সেদিন যদি আপনার মেয়েও অবিবাহিত থাকে তো ইনশাআল্লাহ আবারও আসবো, একদম পাকাপাকি প্রস্তাব নিয়ে। আচ্ছা ভাবি, ভেবে দেখব।
আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সেদিকে নীলিকার মা ওই অবধি কথাটা মনে রেখেছিলেন, কিন্তু পরে 1 বছর কেটে যায় আর তার মনেও থাকে না কথাটা। কিন্তু আহসানের মা নীলিকাদের বাড়ির ঠিকানা দিয়ে রেখেছিলেন। তিনি তার ছেলের জন্য এক প্রকার বৌমা হিসেবে নীলিকাকে ধরেই রেখেছিলেন। আর আহসান সে রাত জেগে নীলিকাকে নিয়ে স্বপ্ন দেখার মতো ভুল করেনি। সে শুধু তার প্রত্যেকটি মোনাজাতে তাকিয়ে রেখেছিল। আহসান এরপর কয়েকবার ইস্তেখারা করেছিল, কিন্তু প্রত্যেকবার কিছু কিছু তার সামনে এসেছিল যা সব নীলিকাকে ইঙ্গিত করে। তাই আহসানও তার মোনাজাতে নীলিকাকে বৈধভাবে আল্লাহর কাছে চায়। 1 বছর গড়ালে হঠাৎ একদিন মা বাবা সহ আহসান তার পরিবার নিয়ে উপস্থিত হয় নীলিকাদের বাড়িতে। নীলিকা সেদিন সকালে কলেজে ছিল, তাই এবারও তার অজানা থেকে যায় আহসানের পরিচয়। চিনতে পেরেছেন ভাবি? ও হ্যাঁ, চিনব না কেন? ভাবি, আপনাকে বলেছিলাম আল্লাহ আমার ছেলেকে চাকরি দিলে সেদিন আসব। আজ এসেছি। এই 1 মাস হলো আহসান সরকারি ব্যাংকে জয়েন করেছে। ও আলহামদুলিল্লাহ, এ তো ভাবি সুখবর। এসব কিছু নীলিকার বাবার মাথার উপর দিয়ে যায়। হঠাৎ করে বাড়িতে 3 জন লোক এসেছে। তারপর তার স্ত্রীও নাকি তাদের চেনে। নীলিকার মা সবার সামনে নাবিল সাহেবকে সব খুলে বলেন। এবার আহসানের বাবা আরফাত সাহেব আমার মুখ খুললেন। ভাইজান, সবই তো শুনলেন। আপনার মেয়েকে আমার স্ত্রীর পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। সত্যি বলতে আপনার মেয়েকে নিজে মেয়ের মতো করতে আমার কোনো আপত্তি নেই। আপনার কি মতামত? নীলিকার বাবা এদিক সেদিক ভেবে পারছিলেন না, তবে হঠাৎ করে কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়াও ঠিক না। পরে তিনি আহসানের বাবাকে সব জানাবেন বলে সেদিনই তাদের বিদায় দেন। কি গো, কিছু ভাবলে? তোমার কি মাথা খারাপ? আর তুমি জানো না আমার মেয়ের কত স্বপ্ন? এখন বিয়ে দিয়ে ওর স্বপ্ন আমি ভাঙতে চাই না। আর ছেলেটা তো দেখলেই কেমন ফর্সা, শ্যামলা বরণের। আমার ওই পদুলের মতো মেয়ের সাথে কি যায়? দেখো, গায়ের রং দিয়ে মানুষের বিচার করতে নেই। ছেলেটাকে আমার ভালোই লেগেছে। আর ঠিক আছে, যখন তুমি চাও না তো থাক। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি ফর্সা বরণের, কিন্তু তুমি কিন্তু অনেক শ্যামলা। নীলার বাবা, ঠিক ভুলে যেও না। নীলিকার মা এই বলে চলে গেলেন। নাবিল সাহেবও ভাবছেন, আসলে মানুষ আজব, অন্যেরটা বিচার করতে চাই কিন্তু একবার নিজের দিকে তাকিয়ে ভাবি না নিজে কি। নাবিল সাহেব আহসানের বাবাকে ফোন দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? জি ভালো। ভালো না, আলহামদুলিল্লাহ বলতে হয়। জীবনে যে অবস্থা থাকুন না কেন আলহামদুলিল্লাহ বলবেন। কারণ একটা বার মনে রাখবেন, আপনার কাছে যেটা খারাপ থাকা মনে হচ্ছে তার চেয়েও কেউ খারাপ আছেন। তো আপনার উচিত আল্লাহকে শুকরিয়া আদায় করা, কারণ তিনি আপনাকে ভালো রেখেছেন। অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বোঝানোর জন্য। আচ্ছা, তা কি সিদ্ধান্ত নিলেন? আসলে নীলিকার অনেক স্বপ্ন, ও এখন বিয়ে করতে চায় না। আর আহসানও তো সবে চাকরিতে ঢুকেছে, সেরকম পজিশনও তার নেই। কিছুদিন যাক, দুজনেই দুজনের ক্যারিয়ার গড়ুক, তারপর না হয় ভেবে দেখবো। ঠিক আছে, আপনারা যখন বলছেন তবে তাই থাক। জি, কিছু মনে করবেন না। এতে মনে করার কিছু নেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে নীলিকার বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিলেন। ছেলেটা খারাপ ছিল না, ফ্যামিলির কথাবার্তা খুবই মর্জিত। থাক, আবার মেয়ে ভালো পর্যায়ে গেলে এর থেকেও ভালো কাউকে পাবে। কিন্তু ওই দিন আহসান শপথ নেয় আর তার বাবা মাকে জানিয়ে দেয়, নীলিকার অনার্স শেষ না হওয়া পর্যন্ত তোমরা আর প্রস্তাব দিতে যেও না। কিন্তু মেয়েটার তো বিয়ে হয়েও যেতে পারে এর মধ্যে। না মা, তাহলে ওর বাবা হয়তো মেয়ের স্বপ্ন পূরণের কথা ভাবতো না। আর আমিও নিজেকে আল্লাহর রহমতে আরও ভালো পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সব কিছু সেদিনের মতো মিটে যায়, কিন্তু নীলিকার কানে সেটাও যায় না। অতঃপর 3 বছর পার হয়ে যায়। 3 বছর পার হয়ে যায়, কিন্তু আহসান একবারের জন্য তার মনোজাত থেকে নীলিকাকে সরাতে পারেনি। তার মন জুড়ে ছিল তার হলদে পাখির আনাগোনা। নিজের সততার কাজের মাধ্যমে আহসান প্রমোশন পেয়ে পেয়ে ম্যানেজার পদে যায়। নীলিকা তখন অনার্স 4র্থ বর্ষে। বারবার ফিরে আসা অপমানজনক, তবুও ছেলের কথা ভেবে আহসানের মা যান নীলিকাদের বাড়িতে। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, আপনি? জি আলহামদুলিল্লাহ, আজ আবার আসলাম। আশা করি এবার আর ফেরাবেন না। আহসানের মায়ের কথা শুনে নাবিল সাহেব ও তার স্ত্রী মুখ চাওয়া-চাওয়ি করছিলেন। ভাবি, আমার ছেলে এখন ব্যাংকের ম্যানেজার, এবার কি? ভাবি, আমরা আপনাদের কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব বলুন? বুঝতে পারিনি মেয়ে এই কাজ করবে। মানে? নীলিকার সাথে 1 বছর ধরে একটা ছেলের সম্পর্ক, আর 2 মাস পরে ওদের বিয়ে।
কথাটি শুনে আসানের মা কি বলবেন বুঝতে পারছিলেন না, বাকরুদ্ধ তিনি। ক্ষমা করবেন ভাবি। না, ক্ষমা চাইবেন কেন? আপনাদেরও তো পছন্দ অপছন্দ আছে। দোয়া করি নীলিকা মা ভালো থাকুক। আজ তবে উঠি। না ভাবি, কেবল আসলেন, একটু চা। পরে একদিন আসবো, একটু তাড়া আছে। বলে আসানের মা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নাবিল সাহেব চুপচাপ বসে আছেন। কি গো, কি ভাবছো? ভদ্রমহিলা খুব ভালো ছিল। 5 বছর ধরে নিজের ছেলের জন্য শুধু এই এক মেয়েই দেখে চলেছেন। ছেলেটাও অনেক ভালো। কি আর করব, নীলিকার তো আশফিকে ভালোবাসে। ওই ছেলে আর ওই পরিবারের আমার পছন্দ না, শুধু মেয়েটার দিকে তাকিয়েই। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন নাবিল সাহেব। অজান্তে চোখের পানি গড়িয়ে পড়ছে। অনেক কষ্ট না পেলে ছেলেরা কাঁদে না। বাবা থাক, হয়তো মেয়েটি তোর ভাগ্যেই নেই। আর না, কাল থেকে তোর জন্য মেয়ে দেখা শুরু করব। আর এভাবে থাকতে হবে না তোর, অপেক্ষা করেছিস অনেক। মা, আমি সময় নিতে চাই। আমাকে কিছুদিন স্বাভাবিক হবার সময় দাও। আর আমি এতদিন ধরে একজন পরনারীকে মনে মনে ভালোবেসেছি। অনেক বড় পাপ হয়ে গেছে। এরপর মেয়ে যদি দেখতেই হয় তো আমি আগেই আমার অতীত তাকে জানাবো, কারণ আমি চাই না একটা মেয়ের জীবন নষ্ট করতে। কোনো মেয়েই তার স্বামীর অতীত জানলে খুশি হবে না। তা যাই করব সকলকে জানিয়ে, কিন্তু আমাকে কিছু সময় দিও। বলে আসান ঘরে চলে গেল। আমার ছেলেটার সাথে কেন এমন হলো? নামাজের পাটিতে বসে মোনাজাতে চোখের পানি ফেলছে আসান। আল্লাহ, কেন তবে সেদিন ইস্তিখারাতে এরকম ইঙ্গিত দিয়েছিলে? আমি যে পরনারীর প্রতি আসক্ত হয়েছি, ক্ষমা করো আমাকে। এর মধ্যে তো ঘটে যায় অনেক কিছু নীলিকার জীবনে। আশফি যাওয়ার 4 মাস পর আসানের মা কিভাবে যেন খবর পান নীলিকার ব্যাপারে। আল্লাহ, মেয়েটার এরকম পরিণতি কেন হলো? মা, তুমি আবার প্রস্তাব নিয়ে যাবে? ছেলের কথাতে অবাক চোখে তাকান আসানের মা, কিন্তু তার মনে মায়া হয়। এ কদিনে ছেলেটা অনেকটা শুকিয়ে গেছে, চেহারাটাও কেমন যেন। অত রাত ঠিক মতো ঘুমায় না। মা, একটা ছেলের অনেক অতীত থাকে, কিন্তু তাও তাকে বিয়ে দেওয়ার সময় সবকিছু লুকানো হয় মেয়ে পক্ষের কাছে। এতে মেয়েটাকে কত বড় ধোঁকা দেওয়া হয় বলো তো। সেখানে নীলিকার কি দোষ মেয়ে বলে? আমি ওর সব জেনেই রাজি হচ্ছি মা। আসানের মা ভাবলেন আসলেই ছেলের কথা ঠিক। আরেকবার মাথা নিচু করে তিনি গেলেন নীলিকাদের বাড়ি, কিন্তু এবার আর খালি হাতে ফেরেননি। বিয়ের পরও নীলিকার পাগলামি থেকে যায় আশফির জন্য। আসান তবুও সব মেনে নিয়েছিল, কারণ নীলিকা তাকে বারবার বলেছিল সে আশফিকে ভুলতে পারবে না, সে তার স্মৃতি নিয়ে থাকবে। সব শর্ত রাজি হয়ে তবে আসান নীলিকাকে বিয়ে করেছিল, তাই কখনো সেই সব নিয়ে নীলিকাকে প্রশ্ন করেনি। বিয়ের প্রথম 1 বছর নীলিকা তাকে কষ্ট দিলেও পরে তাদের সম্পর্ক আস্তে আস্তে বন্ধুর মতো হয়ে যায়। আহসানের মনে কোনো আফসোস নেই। না হয় পেলাম তোমাকে আমার রাতের চাঁদ দেখার সাথী হয়ে, না হয় পাওয়া হলো তোমাকে তোমার সর্বস্ব নিয়ে। তুমি শুধু সামনে থেকো, তাতেই আমি রাজি। শুধু দেখে যাব তোমাকে 2 চোখ ভরে। সত্যিকারের ভালোবাসা তো এমনই হয়। চাহিদা কখনো ভালোবাসা হতে পারে না, কিন্তু সব কিছু হঠাৎ এলোমেলো হয়ে যায়। তাদের এই 3য় বিবাহ বার্ষিকীর মাস 2 আগে। শুনুন ম্যানেজার, আমি কিন্তু আইসক্রিম খাবই। তোমার না ঠান্ডা? বলেছি না, যান, আপনার সাথে কথা নেই। না না, আনছি, কিন্তু বেশি খাবে না। আজ একটাই পাবে, নয়তো তোমার আবার জ্বর আসবে। কিন্তু। কোনো কিন্তু না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আনছি। শপিং করতে গিয়েছিল সেদিন দুজনে। হাসান আইসক্রিম নিয়ে যখন রাস্তা পার হচ্ছিল তখন হঠাৎ চোখ যায় নীলিকার দিকে। সে তাকিয়ে দেখে নীলিকার চোখ ছলছল করছে। হঠাৎ করে পানি পড়ল। নীলিকা তাড়াতাড়ি সেটা মুছে ফেলল। আসান, কারণ জানার জন্য এদিক ওদিক তাকাতে আসানের বুক কেঁপে ওঠে। শপিং মলের একটু দূরে সামনে একটা দোকানে আশফি দাঁড়িয়ে অন্যদিকে ফিরে ফোনে কথা বলছিল। সেদিন আশফিকে চিনতে আসানের দেরি হয়নি, কারণ বিয়ের প্রথম বছর আশফির ছবি নিয়ে নীলিকা যেভাবে কাঁদতো তাতেই তার চেনা হয়ে গেছে। আসানের মনে একটু হলেও আশা ছিল তাদের এই বন্ধুত্ব সম্পর্কই একদিন নীলিকার কাছে ভালোবাসাতে রূপ নেবে, কিন্তু আশফির দিকে তাকে নীলির চোখের পানি আহসানের সব কিছু এলোমেলো করে দিয়েছিল। সেদিন এরপরই আহসান নীলিকে না জানে আশফির সাথে যোগাযোগের চেষ্টা করে। অতঃপর আজকে সারপ্রাইজ। নীলিকাকে না জানে এই সে আজ আশফির কাছে তাকে তুলে দিয়েছে। সে চায় না তার হলদে পাখিটা বিবাহ নামক বন্ধনের জন্য বাধ্য হয়ে তার কাছে থাকুক। সে বুঝেছিল তার হলদে পাখিটা ভালো নেই,
মুখে হাসি রেখে চললেও আছে ও সে আশফির অপেক্ষায়। বর্তমানে চোখের পানি ফুরাচ্ছে না আসানের, অনবরত ঝরেই যাচ্ছে। কিভাবে থাকবো আমি? কত অপেক্ষার পর তোমাকে পেয়েছিলাম, আজ আবার হারিয়ে ফেললাম। হারিয়ে ফেলিনি, নিজের ইচ্ছেতে হারিয়েছি। আমি জানি তুমি মুখে আশফির কথা বলতে না। আমি না চাইলে তুমি আজ আশফির কাছে যেতে পারতে না। কি করব হলতে পাখি, বড্ড ভালোবাসি। তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। ভালো থেকো হলদে পাখি। বলেই আসান ড্রাইভিং করেছিল। সে খেয়াল করেনি সে রং সাইডে চলে এসেছে। এদিকে একটা স্পিডি ট্রাক আহসানের সামনে চলে এসেছে। এদিকে নীলিকা বলা শুরু করলো, তুমি গল্পের সমাপ্তি করেছিলে আশফি, কিন্তু ওইটাতে সূচনা হলো আমার সাথে। সেদিন অনেক কেঁদেছিলাম। এয়ারপোর্টে যখন তোমার মা আমাকে ধাক্কা দিয়ে ফেললো, আমি তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো তুমি আসবে, কিন্তু না। তুমি চলে যাওয়ার পর আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন সবাই অপয়া অলক্ষণে বলে অনেক অপমান করত। জানো, কলেজে আমার ডিপার্টমেন্টে আমি টপার ছিলাম, কিন্তু তোমার কারণে আমার জীবনে কিচ্ছু ভালো হয়নি। তোমার সাথে প্রেম করার পর থেকে রেজাল্ট এমনিতেই খারাপ হতে থাকে। তারপর তুমি চলে যাওয়ার পর মাস্টার্সের প্রথম পরীক্ষা ফেল করি। পরীক্ষাতে জীবনে কখনো ফেল করিনি, কিন্তু সব তোমার জন্য হলো। তুমি চলে যাওয়ার পর থেকে নিজেকে ঘরে আটকে রাখতাম। পাগল হয়ে গেছিলাম প্রায়। মানসিক ডাক্তারও দেখাতে হয়েছিল। একটু একটু সুস্থ হলে বাবা জোর করে কলেজে পাঠায়, যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসি। হঠাৎ তুমি যাওয়ার 4 মাস পর একদিন হঠাৎ সন্ধ্যাতে বাবা মা দুজনে আমার ঘরে আসে। তার কারণ আহসানের বাড়ি থেকে প্রস্তাব। মা, সে তোমার সাফল্যের জন্য একটু অপেক্ষা করতে পারেনি, উল্টো তোমার জায়গা নিয়ে দিবসে গেছে নিজের স্বপ্ন পূরণ করতে। আমি অপেক্ষা করব বাবা। মা, সেদিন তুমি আমার কথা শোনোনি, আজ বাবার কথা শোনো। যে তোমার জন্য অপেক্ষা করতে পারলো না, সেখানে তুমি তার জন্য অপেক্ষা করবে? আর তুমি ভাবলে কি করে সে তোমার কাছে ফিরে আসবে? ফিরে যদি আসারই হতো, তাহলে 4 মাস হয়ে গেলেও একবারে কি ফোন করতে পারতো না আসবি? আর তার পরিবারের কথা নাই বললাম। মা, এই বাবার কথা শোনো, তুই রাজি হয়ে যা। আমি তোর খারাপ চাই না রে, তোর কষ্ট দেখতে পারছি না আর। সেদিন বাবার কথাতে আমি ভাবতে শুরু করি। বেশি অবাক হয়ে এটা ভেবে যে এর আগে 3 বার আহসানরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এমনকি আমার জীবনের এই দুর্ঘটনা শুনে যেখানে মানুষ আমার দোষ না থাকা সত্ত্বেও অলক্ষণে বলছে, তখন তার আবার প্রস্তাব নিয়ে এসেছে। রাজি হই আহসানের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সালামের উত্তর দেওয়া ওয়াজিব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? দয়া দেখাতে এসেছেন নাকি তামাশা? মানে? আশেপাশের লোকজন এত কিছু বলছে, তারপরও আপনি আপনার বাবা মাকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আপনি ব্যাংকের ম্যানেজার হয়ে পড়েছেন বলে কি এখন টাকা বেশি হয়ে গেছে যে দয়া দেখাতে এসেছেন? যদি বলি ভালোবেসেছি তাই। অবাক চোখে নীলিকা আসানের দিকে তাকিয়ে পড়ে। হুট করে আসান এমন কথা বলবে তা সে ভাবতে পারেনি। নীলিকা আরও অবাক হয়ে যে আসান মাথা নিচু করে কথা বলছে, তার দিকে তাকিয়েও না। ফাজলামি করছেন আমার সাথে? জীবনের মানে স্থির হওয়া না, ক্রমান্বয়ে ধেয়ে চলা। জীবন ও বৃক্ষ গল্পটি নিশ্চয়ই পড়েছেন। আমি আশফিকে ভালোবাসি। আমি শুধু ওকে নিয়েই থাকবো। সে তো চলে গেছে। স্মৃতি নিয়ে থাকবো। স্মৃতি নিয়ে থাকা যায়, কিন্তু ভাঙা কাজ নিয়ে থাকতে নেই। আপনি তো ভারী অসভ্য। তাতে কি? অসভ্যটাকে সভ্য করে নেবেন? চোখ নামিয়ে কথা বলছেন কেন? চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই? চোখে চোখ রেখে কথা বলাটা সম্মানের, কিন্তু আপনি পরনারী। 2 পলকের বেশি তাকানো গুনাহ। ও তো কি সিদ্ধান্ত নিলেন? কিসের? বিয়েতে কি পরবেন তাই? মানে আমি কি এখনো এত কিছুর পরে মনে করেন আমাকে বিয়ে করবেন? আচ্ছা, সবাইকে বলে দিচ্ছি আপনি রাজি। আরে মানে কি? আল্লাহ হাফেজ। ম্যানেজার ডাকটা ভালো লাগলো। আহসান উঠে চলে গেল, আর নীলিকা থ মেরে বসে আছে। নীলিকা ভাবছে এই কেমন লোক। হঠাৎ আহসানের কথাগুলো মনে পড়তে নীলিকা হাসতে থাকে। এ সময় সাউদা রুমে আসে। নীলিকা সাউদাকে সব বলে হাসতে থাকে। সাউদা হাসার বদলে নীলিকার দিকে তাকিয়ে থাকে। আশফি যাওয়ার পর একদিনেও সে নীলিকাকে হাসতে দেখেনি। আজ প্রথম সাউদা খুশি হয়। হ্যাঁ, আহসানের কাছে তার বোন ভালো থাকবে। সত্যি বলতে কি, তুমি যাওয়ার পর, অসুস্থ থেকে সুস্থ হওয়ার পর আমি তোমাকে ঘৃণা করতে শুরু করি। এই জন্য আহসানের সাথে বিয়েতে রাজি হই। জানো, বিয়ের পর বাসর রাত থেকেই মানুষটাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু মানুষটা কখনো আমাকে ছাড়েনি। হাসি মুখে সব মেনে নিয়েছে।
কিন্তু আমি বুঝতাম নামাজের পার্টিতে সে আমার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে। বিয়ের প্রথম বছর ইচ্ছে করে তোমার ছবি নিয়ে ওর সামনে কাঁদার নাটক করেছি। সত্যি বলতে তোমাকে আমার বিন্দুমাত্র মনে পড়তো না, এতই ঘৃণা করতাম। আমি শুধু দেখতাম মানুষটা আমাকে ছেড়ে যায় কিনা। ওই একটা নাটক করে শুধু ওর পরীক্ষা নিয়েছি। কি করব, ভালোবেসে একবার ঠকেছি, কিন্তু আর চাইনি ঠকতে। মানুষটা যতই ভালো হোক না কেন, তবু আমার মনে সন্দেহ থাকতো। তোমার মতো যদি সেও আমাকে ছাড়ে, ভয় হতো। 1 বছর হওয়ার পর আস্তে আস্তে বন্ধুর মতো হতে থাকি ওর সাথে। সত্যি বলতে আহসানের ভালোবাসাটাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি শাড়ি পরা শুরু করি সব সময়, কারণ আহসান আমাকে শাড়িতে দেখতে খুব পছন্দ করত। কিন্তু কি বলবো, ম্যানেজারটা আস্ত বলদ। ওকে আমি বলতাম আশফি এটা পছন্দ করে তাই পরি, আশফির এই রং পছন্দ। কিন্তু সত্যি বলতে আমি তো জানি আশফি শাড়ি পছন্দ করে না। আর পাগলটা সব বিশ্বাস করত। তুমি চলে যাওয়ার পর থেকে কখনো নীল রঙের কিছু পরিনি, এতই ঘৃণা করতাম তোমাকে। 2 বছর হয়ে গেলে আস্তে আস্তে মানুষটাকে বিশ্বাস করতে শুরু করেছি। কি করব, এত কষ্ট পাওয়ার পরেও সব সময় আমার খেয়াল রাখতো। কিন্তু ম্যানেজার সবচেয়ে বড় ভুল করেছে। আমার সব কিছুর খেয়াল রাখতে রাখতে ও একবারও আমার মনের খেয়াল নেয়নি। তাহলে আজ আর এখানে অন্য একজনের কাছে তুলে দিত না। এতই ভালোবেসে যে নিজের চোখের পানি ফেলবে কিন্তু আমাকে ফেলতে দেবে না। আজকে চেয়েছিলাম ওই বলদ ম্যানেজারটাকে মানুষ করব। বেটা একটু আমার মনের খবর রাখলো না। এর জন্য তুমি উটকো ঝামেলা কোথার থেকে আসলে বলো তো? বিরক্ত নিয়ে নীলিকা আশফির দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আশফি অবাক চোখে তাকিয়ে আছে। আজ আশফি উটকো ঝামেলা। নীলিকার বলা কথাগুলো আশফি ভাবছে। নীলিকা তাকে ঘৃণা করে। আশফির আজ বড্ড অচেনা লাগছে নীলিকাকে। নীলিকার চোখে আজ শুধু ঘৃণা দেখতে পাচ্ছে আশফি। আমি ভুল করেছি নীলিকা, আমাকে কি ক্ষমা করা যায় না? ভুল, এটা ভুল। আর ক্ষমা? হাসালে। জানো নীলিকা, আমার ভুলের শাস্তি আমি পেয়েছি। ও তাই? কিভাবে শুনি? বাবা মা অশিক্ষিত, আমি যাচ্ছি পড়তে আর তারা ভাবে কি না কি। আমি বিদেশে গিয়ে থাকবো, এরপর তারাও সেখানে চলে যাবে। আমি যাওয়ার পরপরই বাবা আমাদের পুরানো ধানের জমি, বাড়ির কিছু জমি সব বিক্রি করে দিয়ে আমরা যেখানে থাকতাম তার থেকে একটু দূরে বিশাল জমি কিনে আমাকে একবারও জানায়নি। সেই জমিতেই 10 তলা ফাউন্ডেশন দিয়ে বাবা রীতিমতো বিল্ডিং এর কাজ শুরু করে। আমিও তো ওখানে পড়াশোনার পাশাপাশি কাজ করতাম, কারণ বিদেশে তো এটাই নিয়ম। প্রথম মাসেই বাবাকে ভালোই টাকা পাঠাই, কারণ বাংলাদেশের চেয়ে বিদেশে সামান্য কাজেই পারিশ্রমিকটা বেশিই হয়। বাবা সেদিন আমাকে সব বলে। আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। 10 তলা বাড়ি কিভাবে বানাবো আমি? কথাতে আছে না, পরের অনিষ্ট করলে নিজেরও নষ্ট হয়। মায়েসার ঠিক তাই হয়েছিল। ও টাকার লোভে অন্ধ হয়ে গেছিল। সারা মানুষকে বলে বেড়াতে থাকে ওর ভাই বিদেশে থাকে, সেখানে সেটেলড, ওদের টাকার অভাব নেই। এই সব খবর ছড়িয়ে বেশ বড়লোক বাড়ির একটা ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে। অবশেষে বিয়েও হয়। বিয়ের 2 মাস যেতে না যেতেই ও শ্বশুর বাড়ির থেকে এটা ওটা চাইতে থাকে। বড়লোক হলেও কি হবে, ওরা ছোট মানসিকতার। ঈদের সময় তাই প্রায় 1 লাখ টাকার তত্ত্ব পাঠাতে হবে ওর শ্বশুর বাড়িতে। এদিকে আমার পরীক্ষা চলে আসে, টাকা আর পাঠাতে পারি না। বাবা বাড়ি করবে বলে অনেকের কাছ থেকে টাকা ধার নিতে থাকে, বলে আমি শোধ করব। তারপর মাইসার শ্বশুর বাড়িতে ওই একই অবস্থা। ওর স্বামী রীতিমতো ফকিন্নি বলে ওর গায়ে হাত তোলে, যা নাই তাই বলে। আমার যাওয়ার 4 মাস পর বাবা অসুস্থ হয়ে পড়ে, কারণ দেনাদাররা টাকার প্রেসার দিচ্ছিল। বাবাকে রীতিমতো হুমকি দিতে থাকে। আর এরই মধ্যে মায়ের ক্যান্সার ধরা পড়ে। আমি পুরোপুরি দিশেহারা হয়ে যাই। পড়াশোনা বাদ দিয়ে টাকা রোজগারের পিছনে দৌড়াতে থাকি। বাবাও অনেকটা দেনা শোধ করেন, কিন্তু তারা উচ্চবিলাসী জীবনযাপন করতেই থাকে। আর মাইসার সংসারের অশান্তি তো আছেই। এরই মধ্যে আমার যাওয়ার 1 বছর হতে চলল। তখন ওই ভার্সিটি থেকেই আমাকে বরখাস্ত করা হয়, কারণ স্টুডেন্ট ভিসা নিয়ে গেছি। একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত রেজাল্টের শর্ত থাকে, নাহলে ওরা ফেরত পাঠাবে। আমার রেজাল্ট খারাপ হয়, আমি বাংলাদেশে ফিরে আসি। আর বিদেশে গিয়ে পড়ালেখা শেষ করা হয় না। আমি আসার পরপরই মা মারা যায়। মা মারা যাওয়ার সময় তোমার নামও নিয়েছিল, বলেছিল তোমার সাথে অন্যায় করার শাস্তি এটা। এদিকে মাথার উপর অনেক ঋণের বোঝা। আমিও বেকার, চাকরির খোঁজ করতে থাকি। তার মধ্যে নির্দিষ্ট সময়ে টাকা শোধ না করার জন্য ব্যাংক থেকে আমাদের বাড়ি শেষ সম্বলটুকু বাজেয়াপ্ত করে দেওয়া হয়। এইসব দেখে বাবাও হার্ট অ্যাটাকে মারা যায়। তার মধ্যে এইসব শুনে মাইসার শ্বশুর বাড়ির লোকেরা ওর বরকে চাপ দিয়ে ডিভোর্স দিয়ে দেয়।
তারপর 2-3 বছর ধরে রাত দিন এক করে কাজ করে ঋণ শোধ করেছি। আর মাইসা আমার কাছেই আছে, ওর বিয়ের জন্য ছেলে দেখছি, কিন্তু ডিভোর্সে শুনে কেউই রাজি না। 2 ভাই বোন মিলে থাকি, এখন ভালো একটা চাকরিও করছি, কিন্তু শান্তি নেই। শাস্তি পেয়েছি নীলিকা। আর আমার খবর শুনবে? সাউদার বিয়ে হয়েছে, ওর 1 বছরের একটা বাচ্চাও আছে, খুব ভালো আছে ও। আমার মা বাবাও অনেক ভালো আছে, আমিও সুখে আছি। শ্বশুর শাশুড়ি আমাকে মাথায় করে রাখে। চলো নীলিকা, নতুন করে শুরু করি, ফিরে চলো। জানো আশফি, আমি না খেয়ে থাকতে রাজি ছিলাম, কিন্তু তুমি আমাকে ধোকা দিলে। তুমি আমাকে বলতে পারতে, অথচ তুমি কি করলে? বিয়ের দিন পুরো বাড়ির মানুষের সামনে আমাকে অপমান করলে। এখন বলো, আহসানের সাথে তোমার কিভাবে দেখা হলো? আমি এসব ঝামেলার মধ্যেও তোমার খোঁজ নিতে পারিনি। জানতে পারি তোমারও বিয়ে হয়ে গেছে। এই কিছুদিন আগে আমার অফিসে আহসান আসে। ও নাকি আমাকে শপিং মলে দেখেছিল। তারপর আমার ফেসবুক আইডি থেকে কিভাবে অফিসের ঠিকানা পায়। তারপর বলে তুমি আজও আমাকে ভালোবাসো। ও হয়তো তোমাকে ভালো রাখতে পারেনি, তাই এসব। আর আমিও রাজি হয়ে যাই, তোমাকে আবার ফিরে পাবো তাই। নীলিকা চলো, সব ভুলে শুরু করি। এবার আর তোমাকে ছাড়বো না। 1 কাপ কফি অর্ডার করো তো। আশফি নীলিকার কথা মতো কফি অর্ডার করলো। কফি চলে এসেছে। আশফি, আমার পার্স না নিয়ে আসিনি, সাথে আহসান ছিল তো, এই জন্য 300 টাকা দাও তো। কেন? থাক, দেওয়া লাগবে না। না, এই নাও। নীলিকা আশফির থেকে টাকা নিয়ে আশফির হাতটা ধরে গরম কফির মধ্যে ডুবালো। নীলি, কি করছো? এই হাত দিয়ে আমাকে টাচ করতে এসেছিলে না, তাই তোমার জন্য সেজে গুজে এদিক ওদিক ঘুরে আগে নিজেকে প্রদর্শন করে নষ্ট করেছি। আর আমার আহসান আমাকে কি শিখিয়েছে জানিস? সৌন্দর্যটাকে রক্ষা করতে। আজ ওর সাথে ঘুরতে যাব বলে সেজেছি, না হলে কি ভেবেছিস তোর জন্য সাজবো? এই যে দেখছিস, এই হলুদ শাড়ি আমার আহসানের পছন্দ, তাই পরেছি। কি বলছো নীলিকা? নীলিকা আশফির থেকে ডিভোর্স পেপারটা নিল, তারপর ওর সামনে ছিঁড়ে ফেললো। ডিভোর্স? তুই ভাবলি কি করে আমার আহসানকে রেখে তোর মতো ঠকবাজের কাছে যাব আমি? বলে নীলিকা আশফিকে কষে 2টা থাপ্পড় মারলো। আশফি মুখে হাত দিয়ে নীলিকার দিকে তাকিয়ে আছে। তোকে জুতা খুলে পিটাতাম, কিন্তু তোর বাবা মার মারা গেছে, তাই অনাথকে মেরে আমি পাপী হতে চাই না। তুই আমার জীবনের এক অভিশাপ। তোকে মুড়ো ঝাঁটা দিয়ে পেটালেও আমার শান্তি হবে না। নীলিকা পথের দিকে হাঁটা ধরলো, আবার কি ভেবে যেন পিছনে ফিরল। তোর পেছনে অনেক টাকা খরচ করেছি, এখন তোর ওই 300 টাকা দিয়ে কি করব জানিস? 50 টাকা দিয়ে অটো করে বাড়ি ফিরবো, বাকি টাকা দিয়ে ফুল কিনবো আমার আর আহসানের বাসরের জন্য। বলে নীলিকা অটো নিয়ে চলে গেল। আশফি থ মেরে দাঁড়িয়ে আছে। এদিকে আহসান তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে নেয়। একটুর জন্য আল্লাহ তাকে বাঁচিয়েছেন। আহসান পরে গাড়ি নিয়ে একটা পার্কে গিয়ে থামলো। এই জায়গাটা তার খুব প্রিয়। বিয়ের আগে নীলিকার কথা মনে পড়লে সে এখানে আসতো। আহসান গিয়ে চিৎকার করে কাঁদছে। এদিকে অটোতে বসে নীলিকা বিড়বিড় করছে, অসভ্য ম্যানেজার একটা, আজ ওর খবর আছে। কত বড় সাহস, নিজের বউকে আরেকজনের হাতে তুলে দেয়, আবার ডিভোর্স। কিছুক্ষণ চুপ করে নীলিকা এক রহস্যময় হাসি দিল। আজ তো ওকে শাস্তি পেতে হবে, প্রেম ছোঁয়ানোর শাস্তি। নীলিকা বাড়ি থেকে দেখে দরজাতে তালা ঝুলছে। দেখে শুধু নীলিকা একটু মুচকি হাসল। জানি বলদটা এখন কোথায় থাকবে, নিশ্চয়ই পার্কে বসে কাঁদছে, তাই ডুপ্লিকেট চাবিটাও নিয়ে গেছিলাম। আর মা বাবাও গ্রামে বাড়ি গেছে। নীলিকা দরজা খুলে ভেতরে চলে গেল। রাত 10টা। সারাদিন পার্কে ছিল আহসান। এতক্ষণ রাস্তায় ঘুরেছে। কি করবে, নিজেকে খুব ছন্ন ছাড়া মনে হচ্ছে। বাড়ির সামনে গাড়ি থামলো। আহসান ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। কিভাবে যেন থেমে গেল। আজ আর দরজা খুলেই কেউ বলবে না। আপনার না 7টার সময় আসার কথা, এখন এসেছেন কেন? আপনি জানেন না আপনাকে আমার একটুও সহ্য হয় না? এই শুনে মুচকি হেসে আহসান যখন ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেবে, তখনই আবার সেই একই কণ্ঠে ভেসে আসবে আরেকটা কথা। 7:15 বেজে গেছে, দেরি করে এলেন কেন? আপনি জানেন না আমার অন্ধকারে ভয় করে? আপনি খুব খারাপ। কি অদ্ভুত, তুমি নেই, তোমার স্মৃতি আছে। স্মৃতি নিয়েই বাঁচবো, তোমাকে নিয়েই থাকবো। শুধু তুমি থাকবে অন্য কারোর বুকে আর আমার অনুভূতিতে। বলে আহসান দরজা খুলতে যাবে, তার আগে দেখে দরজা লক করা নেই। কি হলো? আমি তো যাওয়ার আগে দরজা লক করেছিলাম। ও হয়তো ভুলে গেছিলাম। আহসান ঘরে ঢুকে দরজা লক করে ড্রয়িং রুমের সোফা থেকে গা এলিয়ে দিল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কি অদ্ভুত, তোমাকে পেয়েও পেলাম না। হঠাৎ আহসান পাঞ্জাবিটা খুলতে যাবে, তখন মনে পড়ল নীলিকার কথা।
নীলিকা তার পাঞ্জাবির বাম পকেটটা দেখতে বলেছিল। হাসান দ্রুত বাম পকেটে হাত দিয়ে দেখে একটা নীল খাম। সেটা খুলে দেখে তাতে হলদে কাগজে লেখা চিঠি। হাসান চিঠিটা পড়তে শুরু করলো। এই যে ম্যানেজার, নিজেকে কি মনে করেন? হ্যাঁ, খুব দায়িত্বশীল স্বামী। আপনি কি জানেন আপনি পৃথিবীর সবচেয়ে দায়িত্ব জ্ঞানহীন লোক? নিজের বউয়ের মনের খেয়াল রাখতে পারেন না, কেমন লোক আপনি? আমি নিশ্চিত আপনি যাবৎ টুকলি করে পাশ করেছেন, চাকরিও টুকরি করেই পেয়েছেন। যার নিজের বউয়ের মনের খেয়াল থাকে না, তার পড়াশোনার খেয়াল কিভাবে ছিল? আপনাকে কিছু বলতে চাই। মনে পড়ে প্রথম বিবাহ বার্ষিকীর দিন সকালে আপনি আমাকে একটা শাড়ি দিয়েছিলেন, সাত সকালে উঠে বলেছিলেন ওইটা পরে আপনার সাথে বেড়াতে। সেদিন কিছু বলিনি, ইচ্ছে করে অন্য একটা শাড়ি পরে বেরিয়েছিলাম। কি করতাম বলদ একটা, ব্লাউজ পেটিকোট ছাড়া কিভাবে শাড়ি পরে শুনি? এটাও মগজে নেই। এইবার দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে গিফট করলেন একটি ছোট্ট গলার হার, অথচ কিনে আনার সময় খেয়াল করেননি তার আংটা ভাঙা। আর আমি না পড়লে সেটা আমার দোষ। যাই হোক, জানি না এবার কি অদ্ভুত উপহার দিবেন। শুনুন, পাঞ্জাবিটা নিজের হাতে সেলাই করেছি, লুকিয়ে লুকিয়ে। আমি জানি সকালে যখন বিছানায় ওটা মেলে রাখবো, বিশ্বাসের ঠেলাতে ওইটা দেখতেও যাবেন না কি রেখেছি। চুপচাপ পরে চলে আসবেন। আর ওইটা দেখবেন না যে ওটা নীল রঙের। নিজের জীবনের নীল রং মুছে ফেলেছি, কিন্তু ভালোবাসাটা আপনাকে দিয়ে দিয়েছি। তাই আপনাকে সাজাতে চাই আমার নীলে। আমি নিশ্চিত এটাও খেয়াল করবেন না যে আমি বাসর রাতে আপনার উপহার দেওয়া সেই হলুদ শাড়িটা পরেছি। আর আমার অতীত শাড়ি পছন্দ করতো না, খোলা চুল পছন্দ করতো না। কিন্তু 3টা বছর ধরে আপনি একবার দেখতে যাননি আমি কার পছন্দের জন্য শাড়ি পরি আর খোলা চুলে থাকি। আপনি অসভ্য, ভারী অসভ্য। আপনি কি মনে করেছেন আপনাকে ভালোবাসি? কখনো না। আপনি যদি প্রেমের প্রস্তাব দেন তবে ভেবে দেখতে পারি, প্রেম ছোঁয়ালে প্রেম ছোঁয়াবো কিনা। তবে মনে রাখবেন, মনের খবর না রাখার জন্য কঠোর শাস্তি দেব আপনাকে, অসভ্য ম্যানেজার। ইতি আপনার ম্যানেজারের হলদে পাখি। হাসান চিঠিটা পড়ে থ হয়ে গেল। আবারও চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু এটা সুখের। হাসানের খেয়াল গেল নিজের ঘরের দিকে। ঘরে আলো জ্বলছে। হাসান দ্রুত উঠে দাঁড়ালো, ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। বড্ড দেরি করে ফেলেছে, ভুল করেছে। না জানি কি কঠোর শাস্তি পেতে হবে। হাসান ঘরে গিয়ে দেখে দরজাটা খোলা। পুরো রুমে মোমবাতি জ্বালানো, পুরো রুম গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। হাসানের নজর গেল খাটের দিকে। পুরো খাটে গোলাপের পাপড়ি ছড়ানো। মাঝখানে হাটের ওপর মুখ গুজে খোলা চুলগুলো ভাসিয়ে চুপচাপ বসে আছে তার হলদে পাখিটা। নীলিকা সাড়া না পেয়ে আসান গিয়ে নীলিকার কাঁধে হাত রাখলো। নীলিকা মাথা উঁচু করলো। আসান তাকিয়ে দেখে নীলিকার চোখের কাজল লেপটে গেছে পানিতে। হলদে পাখি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু ধরেছি, ক্ষমা করে দাও। আর জীবনে এমন হবে না। অসভ্য ম্যানেজার একটা, কোনো কথা নেই আপনার সাথে। আমি ওই আশফির কাছেই যাব। আসানের কথা শোনা মাত্রই তড়িৎ গতিতে নীলিকাকে জড়িয়ে ধরল। পাগল পেয়েছো? আর হচ্ছে না, ছাড়ছি না। আর মরা পর্যন্ত ক্ষমা করে দিও, আর হবে না। কোনো ক্ষমা নেই, আপনি অসভ্য। নীলিকা এই বলে বিছানা থেকে উঠে হঠাৎ আঁচলে টাক পড়ে। পেছনে তাকিয়ে দেখে আসান নীলিকার আঁচল ধরে হাঁটু করে বসে আছে। তোমার আঁচলে সারা জীবন একটু বেঁধে রাখবে হলদে পাখি। বিশ্বাস করো, এই অসভ্যটা খুব ভালোবাসে তোমাকে। এই অসভ্যটাকে সভ্য করার দায়িত্ব নেবে বলো না। আর পারছি না, হাঁপিয়ে গেছি। নীলিকার চোখে পানি চলে আসলো। এদিকে আসানও কাঁদছে। প্রপোজাল রিজেক্ট অ্যাড। কেন? অসভ্য, সব বুঝে মন বোঝে না। এবার বুঝবে। আসান উঠে নীলিকাকে জড়িয়ে ধরলো। নীলিকা আঁকড়ে ধরলো আসানকে। কতদিন ওর ভালোবাসার পাঁচ পরিণতি পাচ্ছে। আশফিকে কি বলে আসলে? ওকে ভালো মতো ছেড়ে দিয়ে এসেছি, বজ্জাত ছেলে একটা। জানেন, আরেকটা কাজ করেছি। কি করেছো শুনি? ওর থেকে 300 টাকা নিয়েছি, তার থেকে 50 টাকা দিয়ে অটো করে বাড়ি এসেছি। আর বাকি টাকা? আগের থেকে ফুল অর্ডার করেছিলাম, কিন্তু গোলাপ কম ছিল। বাকি টাকা দিয়ে আরো গোলাপ কিনেছি, আর অন্য গোলাপগুলোকে ফ্লোরে সাজিয়ে ওর টাকার গোলাপে বিছানা সাজিয়েছি। কেন? এক্স গার্লফ্রেন্ডের বাসরের খাট সাজানো হলো বিএফ এর টাকাতে। সুন্দর না? পাগলি একটা। আপনিও পাগল। হলদে পাখি, প্রতিদিন অসভ্য হবে আর তুমি সভ্য করবে, ঠিক আছে? তোমাকে দেখে তো আজ খুব অসভ্য হতে ইচ্ছা হচ্ছে। নীলিকা লজ্জা পেয়ে আসানের দিকে নিজেকে ছাড়িয়ে নিতে গেল। আসান আরো শক্ত করে নীলিকাকে ধরে এই সপ্তাহ পর
আহসানের ফোনে ইমেল আসে। আহসান হন্তদন্ত হয়ে অফিস থেকে বাড়িতে যায়। নীলিকা দরজা খুলে অবাক। এ কি ম্যানেজার, আপনি এখন? হলদে পাখি ঘরে চলো, একটা সারপ্রাইজ আছে, ক্ষমা করো। তৃতীয় বিবাহ বার্ষিকীর উপহারটা আজ দিচ্ছি, একটু দেরি হয়ে গেল। নীলিকাকে বিছানায় বসে আহসানের ফোনে মেলটা দেখালো। মেল দেখে নীলিকা চোখের পানি আটকাতে পারলো না, আহসানকে জড়িয়ে ধরলো। আসলে আহসান নীলিকার সব ইনফরমেশন দিয়ে অনলাইনে স্কলারশিপের আবেদন করেছিল। আজ রেজাল্ট দিয়েছে। কানাডার এক খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ে নীলিকা চান্স পেয়েছে। আমি হার্ভার্ড প্রথম চয়েস দিয়েছিলাম, কিন্তু আল্লাহ যা দিয়ে কেন আমি তাতে খুশি। এত কেন ভালোবাসেন বলুন তো? আমি তো কিছুই দিতে পারি না আপনাকে। কে বলেছে দিতে পারো না? আজ দিতে হবে। কিভাবে? আহসান উঠে গিয়ে আলমারি থেকে এই শাড়িটা বের করলো, যেটা প্রথম বিবাহ বার্ষিকীতে নীলিকাকে দিয়েছিল। তার সাথে ম্যাচিং ব্লাউজ, পেটিকোট, অর্নামেন্টস, আর নীলিকার গলাতে সেই হারটা পরিয়ে দিল। এত কিছু কিভাবে? আংটাটা কাল ঠিক করে এনেছি, আর এগুলো তার আগের দিন নিয়ে এসেছি। এবার এগুলো পরে এসো, দেখি আমার হলদে পাখিটাকে আর কত সুন্দর লাগে। নীলিকা লজ্জা মুখে আহসানকে জড়িয়ে ধরলো। 1 মাস পর কাল নীলিকা আর আহসানের ফ্লাইট। কানাডাতে আহসানের চাচা থাকেন। সেই সুবাদে এসে নীলিকাকে নিয়ে দিব্যি সেখানে সংসার করবে। হঠাৎ কলিং বেলের আওয়াজে আহসান গিয়ে দরজা খুলে দেখে আশফি। নীলিকাও এলো। আশফি তুমি? হ্যাঁ, তোমার আর আহসানের কাছে ক্ষমা চাইতে এসেছি। আর আসবো না, কখনো তোমাদের জীবনে আসবো না। চাইলেও আসতে পারবে না মানে? আসলে নীলিকার কানাডার এই বিশ্ববিদ্যালয়ে চান্সে পেয়েছে। কাল দুপুর 2টাতে আমাদের ফ্লাইট। আশফি কি বলবে বুঝতে পারছে না। এখন শুনেছো, এবার যাও। ম্যানেজার চলুন তো। নীলিকা কি করছো? আশফি এসো, 1 কাপ চা। না থাক, ভালো থেকো, পারলে ক্ষমা করে দিও। আমার একটু তাড়া আছে, আসছি। হ্যাঁ। আশফি চলে গেল। পরের দিন দুপুর 2টোতে প্লেনে বসে আছে আহসান আর নীলিকা। নীলিকা দিব্যি আহসানের কাঁধে মাথা রেখে আছে। হলদে পাখি, তুমি খুশি তো? অনেক। আচ্ছা, সেদিন শপিং মলে তুমি নাকি আশফিকে দেখোনি, তাহলে কি দেখে প্রায় কেঁদে দিয়েছিলে? আসলে আমি দেখেছিলাম একটা কাপল, আর কোলে কি সুন্দর একটা বাচ্চা। তারা কি সুন্দর ঘুরছে, আর বিয়ের এত দিনেও আমি আপনাকে। চিন্তা করো না, এবার আর ছাড়ছি না। 1 খাটে 3 জন ঘুমিয়েই ছাড়বো। অসভ্য একটা। সভ্য করে নেবে। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে আশফি দেখে 2:10 বাজে। আশফি খোলামেলা একটা জায়গায় এসেছে, এয়ারপোর্টের কাছেই। ইচ্ছে ছিল শেষবারের মতো নীলিকাকে দেখায়, কিন্তু অফিসের কাজে আটকে গেছিল, আর আসা হয়নি। দেরি হয়ে গেছে। হঠাৎ উপরের শব্দ। আশফি তাকিয়ে দেখে প্লেন ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ টেক অফ করছে। আশফি ঘড়ির দিকে তাকালো। হ্যাঁ, এটাতেই তার নীল পড়ে আছে। ভেজা চোখে আশফি আকাশের দিকে উড়ন্ত প্লেনের দিকে তাকালো। এদিকে প্লেন চলছে। হলদে পাখি, তুমি করে বলো না আমাকে। না, হবে না। হবে? হবে না। হবে। আচ্ছা বলছি। বলো। তুমি। আরেকবার। বজ্জাত ম্যানেজার, তুমি খুব খারাপ। আহসান হেসে নীলিকাকে জড়িয়ে ধরে নিল। কাছের বাইরে মেঘ ছুঁয়ে যাচ্ছে। শুরু হতে যাচ্ছে কারোর ভালোবাসার সংসার। পরিপূর্ণ পেতে যাচ্ছে আহসানের ভালোবাসা। আর শাস্তি পাচ্ছে আশফির মতো কিছু বিশ্বাসঘাতক।